হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে মেডিকোর নতুন আরেকটি ক্লাসে স্বাগতম। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে পদার্থবিজ্ঞান অধ্যায় 2 এবং 3 গতি এবং বল। মেডিকো চ্যাম্প জুনিয়র, তোমরা যারা সামনে 2025 সালে এসএসসি পরীক্ষার্থী, তোমাদেরকে কিছু কথা আমি জানিয়ে রাখি। আমাদের মেডিকোর ফিজিক্স ডিপার্টমেন্টের কিন্তু একটা খুবই বড় সুনাম আছে। বিগত 4 বছরে মেডিকোর ক্লাস থেকে ডিরেক্টলি মেডিকোর ক্লাস থেকে ফিজিক্সের প্রত্যেকটি প্রশ্ন আমাদের ক্লাস এবং অনুশীলনের যে তোমাদের বইয়ের যে অনুশীলনী, সেখান থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে বিগত 4 বছরে ফিজিক্সের প্রত্যেকটি কোশ্চেন আমরা কমন পেয়েছি। সুতরাং আজকের ক্লাসের জন্য তোমাদের বলে নিতে চাই যে আমাদের ক্লাস এবং আমরা যে স্লাইড তোমাদেরকে প্রোভাইড করব, প্রত্যেকটি প্রশ্ন সেখান থেকে আসবে। তোমরা খুবই ভালো এবং মনোযোগ দিয়ে ক্লাসটা করো এবং তোমাদের এই ক্লাস থেকে আমরা মেডিকো চ্যাম্পের প্রত্যেকটি প্রশ্ন আমরা কমন পাবো। খুবই মনোযোগ দিয়ে ক্লাস করো এবং তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি আমাদের আজকের ক্লাসের পরে ক্লাসই শেষ হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে আমরা ক্লাস শুরু করি। ক্লাস শুরু করার আগে তোমাদের প্রত্যেকটি বন্ধুকে তোমরা মেনশন দিয়ে জানিয়ে দাও যে ক্লাস শুরু হচ্ছে এবং তোমরা একসঙ্গে যাতে সবাই মিলে আমাদের মেডিকো চ্যাম্প জুনিয়রের যে পুরস্কার ল্যাপটপ নিজেদের বন্ধুদের মধ্যে ভাগ করে নিতে পারো। ঠিক আছে, ল্যাপটপ আছে এবং আরো অনেক অনেক পুরস্কার আছে। এবং তোমাদের আরেকটি কথা জানিয়ে রাখি যে হচ্ছে আমাদের আজকের ক্লাসে এবং প্রত্যেকটি ক্লাসে তোমরা যারা নোট করো, সেরা 5 জন যারা নোট করবে তাদেরকে কিন্তু মেডিকোর পক্ষ থেকে একটা খুব সুন্দর পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে, সুতরাং আমাদের ক্লাসে যাতে একটি পয়েন্টও মিস না হয়, তোমরা খাতা নিয়ে বসো, তোমাদের বই নিয়ে বসো এবং ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করো। ক্লাসের পর আমরা ক্লাসে শেষ করব। মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো কিংবা আমাদের মেডিকো চ্যাম্প জুনিয়র পুরস্কার বলো, আমরা প্রত্যেকটি প্রশ্ন ক্লাস থেকে পাবো। ক্লাস মনোযোগ দিয়ে পড়লে তোমাদের আর বাসায় কিচ্ছু পড়তে হবে না। তাহলে চলো শুরু করা যাক। ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম। অনেকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। ঠিক আছে, দেখো আমাদের আজকের ক্লাসের প্রথম টপিক বা প্রথম চ্যাপ্টার হচ্ছে গতি। আচ্ছা, আমরা ক্লাসটা একটু সুন্দর করে করব যে প্রথমে আমরা হচ্ছে বোর্ডে স্লাইডে নিজেদের মতো করে একটু রাফ করব, তারপরে আমরা যা পড়লাম সেটা আমরা হচ্ছে ক্লাসের যে স্লাইড বা তোমাদের বইয়ের যে পেজ, সেই বইয়ের পেজে খুঁজে বের করবো যে হ্যাঁ, বা রিভাইজ করব। ঠিক আছে, আমাদের দুইটা লেয়ারে আমরা পড়বো। প্রথমে দেখো আমাদের আজকের ক্লাসের প্রথম টপিক হচ্ছে গতি। আচ্ছা, তোমরা আমাকে বলো তো আমরা গতি বলতে কি বুঝি? গতি বলতে আমরা কি বুঝি? ধরো তুমি একটা চেয়ারে বসে আছো, এটা কি? এটা একটা স্থির অবস্থা বা রেস্ট। এবং তুমি যদি দৌড়ানোর সময় তোমার অবস্থানের পরিবর্তন হয় না, তাহলে এটাকে আমরা বলি গতি। খুবই সিম্পল এবং বেসিক কনসেপ্ট। রেস্ট মানে কি? তুমি একটা চেয়ারের উপর বসে আছো, তোমার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, এটাকে বলা হচ্ছে রেস্ট। এবং তোমার অবস্থানে যদি পরিবর্তন হয়, তুমি যখন দৌড়াও তখন তোমার অবস্থানের পরিবর্তন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে গতি। তাহলে আমরা এই জিনিসটা আমরা যদি স্লাইডে দেখি যে হচ্ছে স্থির বা রেস্ট জিনিসটা কি এবং গতি জিনিসটা কি, সেটা হচ্ছে সময়ের সঙ্গে কোনো কিছুর যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটাকে বলবো আমরা গতি বা গতিশীল বস্তু। এবং সময়ের সঙ্গে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় সেটাকে বলবো আমরা স্থিতিশীল বস্তু বা কোনো একটা বস্তু যেটা রেস্টে আছে। তাহলে পুরো জায়গাটা আমরা আবার রিপিট করি, আমরা প্রত্যেকটা ক্লাসে পড়া যাতে আমাদের ক্লাসে হয়ে যায়। তাহলে গতি জিনিসটা কি? ধরো তুমি দৌড়াচ্ছ মানে কি? সময়ের সঙ্গে তোমার অবস্থানের পরিবর্তন হচ্ছে। ধরো তুমি দৌড়ানো শুরু করলা এই পয়েন্টটা থেকে, তুমি দৌড়াচ্ছ বি পয়েন্টে পৌঁছাইলা 5 সেকেন্ডে। তাহলে 5 সেকেন্ডে সময়ের সঙ্গে, এই যে সময়ের সঙ্গে তোমার এই অবস্থান থেকে এই অবস্থানে যাওয়া, সময়ের সঙ্গে তোমার অবস্থানের পরিবর্তন, এটাকে বলা হচ্ছে আমরা গতিশীল বস্তু বা গতিশীল বস্তু। আর তুমি যদি একটা চেয়ারে বসে থাকো, খুব আরাম করে তুমি একটা চেয়ারে বসে আছো, তাহলে এটাকে বলা হচ্ছে স্থিতিশীল বস্তু, অর্থাৎ সময়ের সঙ্গে তোমার অবস্থানের পরিবর্তন হচ্ছে না। এরপরে দেখো এই যে সময়ের সঙ্গে অবস্থানের পরিবর্তন বা কোনো একটা গতিশীল বস্তু সময়ের সঙ্গে অবস্থানের পরিবর্তন হচ্ছে, এই গতিশীল বস্তুকে কিন্তু দুইটা ভাগে ভাগ করা যায়। এই গতিশীল বস্তু যেটা সময়ের সঙ্গে পরিবর্তন হচ্ছে অবস্থান, এই গতিশীল বস্তুকে আমরা দুইটা ব্রড হেডিং এ ভাগ করতে পারি। তোমরা পরম গতি এবং আপেক্ষিক গতি, এই দুইটা শব্দ কি চেনো? শুনেছো কখনো পরম গতি এবং আপেক্ষিক গতি? তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে হচ্ছে তোমরা পরম গতি এবং আপেক্ষিক গতি এই শব্দ দুটো শুনেছো কিনা। কি বললাম? পরম গতি
এবং আপেক্ষিক গতি, আপেক্ষিক গতি, আপেক্ষিক গতি, পরম গতি এবং আপেক্ষিক গতি, এই দুইটা শব্দ তোমরা কি কখনো শুনেছো কিনা? তোমরা একটু চিন্তা করে দেখো তো, আমরা প্রত্যেকটা টপিক বইয়ের আমরা যা পড়াচ্ছি খুব ভালো করে মনোযোগ দাও। তুমি চিন্তা করে দেখো তো, ধরো তুমি তোমার কাছে মনে হচ্ছে যে এই কলমটা, আমি এই কলমটা রেখে দিলাম, এই কলমটা স্থির, কিন্তু এই কলমটা কি আসলেই স্থির? আমাদের পৃথিবী ঘুরছে না? তোমরা তো সবাই জানো যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। তাহলে এই কলমটা কি স্থির? পৃথিবীর মধ্যে এই কলমটাও পৃথিবীর সঙ্গে ঘুরছে না? তুমি আবার চিন্তা করো যে পৃথিবীও তো নিজের অক্ষের উপর ঘুরছে, তাই না? পৃথিবী নিজের অক্ষের উপর ঘুরছে না? তখন পৃথিবী থেকে মনে হয় সূর্যটা মনে হয় স্থির, কিন্তু সূর্যও তো সৌরজগতের চারদিকে ঘুরছে। তারপরে মনে করো এই যে অনেক অনেক তারা, নক্ষত্র, এগুলো মিলে যে গ্যালাক্সি বা মিল্কি ওয়ে যেটা আমরা বলি, সেই গ্যালাক্সি ঘুরছে না? তাহলে পুরো পৃথিবীতে আসলেই স্থির বলে কি কোনো বস্তু আছে? সমস্ত বস্তুই গতিশীল না? তাহলে এই যে গতি আমাদের পৃথিবীতে বিদ্যমান প্রত্যেকটা গতি হচ্ছে আপেক্ষিক গতি, প্রত্যেকটা গতি হচ্ছে আপেক্ষিক, এবং প্রত্যেকটা স্থির বস্তুই হচ্ছে আপেক্ষিক। তাহলে পরম গতি জিনিসটা কি? পরম গতি কি? যদি আমরা একটা জিনিস কল্পনা করি, কোনো একটা বস্তু যেটা আসলেই স্থির, কোনো একটা বস্তু যেটা আসলেই স্থির, ধরো একটা বস্তু যেটা আসলেই স্থির, মানে অ্যাকচুয়ালি স্থির, কোনো কিছু সাপেক্ষে না, তাহলে এই কল্পনা করা বস্তুর সাপেক্ষে যদি বস্তুর স্থিতি থাকতো সেটাকে আমরা বলতাম পরম স্থিতি, যদি বস্তুর গতি থাকতো সেটাকে আমরা বলতাম হচ্ছে পরম গতি। তাহলে সেটাকে আমরা বলতাম কি? পরম গতি। তাহলে এই যেটুকু আমরা পড়লাম সেটুকু আমরা একটু রিক্যাপ করি, ঠিক আছে? আমরা প্রত্যেকটা জিনিস রিক্যাপ করে আগাবো। প্রথমে আমরা বললাম কি? প্রথমে আমরা বললাম হচ্ছে গতিশীল বস্তু কি এবং স্থিতিশীল বস্তু কি। গতিশীল বস্তু কি? ধরো কোনো একটা বস্তু সময়ের সঙ্গে সেটার অবস্থানের পরিবর্তন হলো, সময়ের সঙ্গে যেটার অবস্থানের পরিবর্তন হলো, এটা হচ্ছে আমার গতিশীল বস্তু। এবং সময়ের সঙ্গে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে সেটাকে বলবো আমরা হচ্ছে স্থিতি বা স্থির বস্তু, বা হচ্ছে রেস্ট, একটা বস্তু যেটা রেস্টে আছে। গতিশীল বস্তু এবং স্থিতিশীল বস্তুর সংজ্ঞা গেল। এরপরে আমরা বলবো যে পরম গতি কি এবং আপেক্ষিক গতি কি। আপেক্ষিক গতি কি? জগতের প্রত্যেকটা গতি আপেক্ষিক। কেন আপেক্ষিক? কারণ সবকিছুই ঘুরছে। পরম গতি এবং আপেক্ষিক গতি, আপেক্ষিক জগতের প্রত্যেকটা গতি বলো, গতিশীল বস্তু বলো, বা প্রত্যেকটা স্থিতিশীল বস্তু বা স্থির বস্তু বলো, সবাই কি স্থির, মানে আপেক্ষিক গতি না পরম গতি? সবাই আপেক্ষিক গতি। তাহলে পরম গতিটা কি? পরম গতি আমার একটা কল্পনাতীত বিষয়। পরম গতি, ধরো আমরা কল্পনা করলাম একটা বস্তু এ যেটা আসলে স্থির, যেটার কোনো এক্সিস্টেন্স নাই, আমরা কল্পনা করলাম, ধরে নিলাম যে হ্যাঁ, ধরে নিলাম একটা বস্তু এ যেটা আসলে স্থির। তাহলে এই যে এ বস্তু বা যে বস্তুটা ধরে নিলাম, সেই বস্তুর সাপেক্ষে যদি কোনো একটা বস্তু স্থির হয় সেটাকে আমরা বলবো পরম গতি, পরম স্থিতি, এবং যদি গতিশীল হয় সেটাকে আমরা বলবো হচ্ছে পরম স্থিতি বা পরম গতিশীলতা। স্থির হলে পরম স্থিতি, গতিশীল হলে পরম গতিশীল। এই যে পরম গতি, আপেক্ষিক গতি, এই শব্দগুলো তোমার কাছে ক্লিয়ার? তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে পরম গতি এবং স্থির গতি এটা তোমার কাছে ক্লিয়ার কিনা। ঠিক আছে, ভেরি গুড, তোমরা অনেকে কমেন্ট করে জানাচ্ছ। এরপরে আসো আমরা পরের টপিকে যাই। পরের টপিকে যাওয়ার আগে তোমরা আমাকে কনফার্ম করো যে আমরা যেটুকু পড়লাম সেটুকু তোমরা বুঝেছো কিনা। খুবই সহজ সহজ জিনিস, যেটুকু পড়লাম সেটুকু তোমরা বুঝেছো কিনা। যেটুকু পড়লাম সেটুকু তোমরা, আমি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে লাইনগুলো সেগুলোই তোমাকে পড়াবো, ঠিক আছে? তোমাদের পরীক্ষার জন্য কিংবা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য যা পড়াচ্ছি, আমাদের যে তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসে এর থেকে বেশি তোমাদের আর কিছুই লাগবে না। এরপরে দেখো, এরপরে তোমাদের জন্য টপিক হচ্ছে, দেখতে পাচ্ছ যে বিভিন্ন প্রকার গতি। বিভিন্ন প্রকার গতি, এই টপিকটা পড়ানোর আগে তোমরা আমাকে একটু বলো তো যে গতি কত কত প্রকার হতে পারে। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে গতি কত কত প্রকার হতে পারে বা কিরকম গতি হতে পারে। তারপরে আমরা ইয়াতে যাব, তোমাদের স্লাইডে যাব। গতি কিরকম গতি হতে পারে। দেখো তো, একটা লাইন এইভাবে, এটা এরকম একটা গতি হতে পারে না? একই সরল রেখায় চলছে, একই সরল রেখায় চলমান, এরকম একটা গতি হতে পারে কিনা? বিভিন্ন প্রকার গতি তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে হচ্ছে এই যে একই প্রকার, একই দিকে একটা গতি হতে পারে কিনা। সরল রৈখিক গতি হতে পারে না? আবার এরকম গতি হতে পারে না যে বৃত্তাকার গতি? আমরা কিন্তু প্রত্যেকটা বইয়ে, তোমাদের বইয়ে দেখাবো, আমরা নিজের আগে কল্পনা করি। তুমি যখন কল্পনা করবা, চিন্তা করবা, লিখবা, তখন তোমার এই পড়াটা একেবারে আজীবনের জন্য মনে থাকবে। সরল রৈখিক গতি। আবার একটা গাড়ির কথা চিন্তা করো তো,
গাড়িটা যখন একই দিকে চলে পুরো গাড়িটাই একই দিকে চলছে না, তাহলে এটাও একটা গতি। একটা ধরো সরল রৈখিক গতি একটা, তারপরে বৃত্তাকার গতি একটা, ধরো গাড়ির একটা গতি। অথবা তুমি আরেকটা জিনিস চিন্তা করো তো, এই যে ঘড়ির কথা চিন্তা করো, ধরো এটা ঘড়িতে 12টা বাজে, তাহলে প্রত্যেক দিন 12টার সময় একই সময়ে একই দিকে ঘড়ির কাঁটাটা পরিবর্তন হচ্ছে না? তাহলে আমাদের গতি মূলত 4 প্রকার। কি কি প্রকার সেগুলো আমরা যাব না, একটু পরে যাব, এখন শুধু মনে রাখো গতি কত প্রকার। গতি মূলত 4 প্রকার। ধরো একটা সরল রৈখিক গতি, একটা হচ্ছে বৃত্তাকার গতি, একটা হচ্ছে ধরো তোমার গাড়ি একই দিকে যাচ্ছে পুরো গাড়িটা প্রত্যেকটা বস্তু সহ এরকম একটা গতি, আর একটা হচ্ছে ধরো ঘড়ির কাঁটার গতি। গতি কত প্রকার? 4 প্রকার। এই যে গতিগুলো আমরা পড়লাম এগুলোর একটা সুন্দর সুন্দর নাম আছে, তাহলে প্রত্যেকটা নাম আমরা এবার পড়বো এবং উদাহরণ তো আমরা অলরেডি জানলাম। তাহলে দেখো তো প্রথমে তোমাদের হচ্ছে গতি কত প্রকার? গতি হচ্ছে 4 প্রকার। সবাই কমেন্ট করে জানাও গতি কত প্রকার। তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও যে গতি কত প্রকার। কেন তোমাদেরকে কমেন্ট করতে বলি? তুমি যখন একটা কমেন্ট করবা, লিখবা, তখন তোমার আমাদের পড়ার 4টা ধাপ। একটা হচ্ছে প্রথমে হচ্ছে পড়া, চোখে পড়া, তারপর হচ্ছে শোনা, তারপর হচ্ছে লেখা এবং পরবর্তীতে রিভাইজ দেওয়া। দেখো তোমাদের পড়া এখানেই ক্লাসে শতভাগ হয়ে যাবে। তাহলে গতি কত প্রকার? গতি আমার হচ্ছে 4 প্রকার। গতি কত প্রকার? গতি হচ্ছে 4 প্রকার। তাহলে প্রথম প্রকারটা কি? এই যে সরল রেখা সোজা চলে যাচ্ছে, সরল রেখায় যায়, সেই গতিকে বলা হয় কি? সরল রৈখিক গতি। তাহলে যে গতি সরল রেখায় যায় সেটাকে বলা হচ্ছে কি? সরল রৈখিক গতি। তাহলে একটা বলকে উপর থেকে ছেড়ে দিলে এটা কি সোজা নিচে পড়ে না? একই স্ট্রেট লাইনে, এটাকে বলা হচ্ছে কি? সরল রৈখিক গতি। সংজ্ঞা লাগবে এবং উদাহরণটা লাগবে। এরপরে তোমাদেরকে যদি বলি, আচ্ছা বলতো ঘূর্ণন গতি কি? ঠিক আছে, ঘূর্ণন গতি, এই যে বৃত্তাকার গতিটাকে বলা হয় ঘূর্ণন গতি। ঘড়ির কাঁটা, বৈদ্যুতিক পাখা, এগুলো কি? ঘূর্ণন গতি। ঘড়ির কাঁটা, তারপর হচ্ছে বৈদ্যুতিক পাখা, এগুলো কিসের উদাহরণ? এগুলো হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ। আমরা তো একটু আগে জানলাম গোলাকার চারদিকে ঘুরছে, সেটা হচ্ছে ঘূর্ণন গতি। তারপরে দেখো যে হচ্ছে চলন গতি। ওই যে আমরা গাড়ির কথা বললাম না, সকল কণা একই সময় একই দিকে গতিশীল। সকল কণা দেখো, সকল কণা একই সময়ে একই দিকে গতিশীল। সকল কণা একই সময়ে একই দিকে গতিশীল। তাহলে সেটাকে আমরা বলছি কি? সেটাকে আমরা বলছি হচ্ছে চলন গতি। সকল কণা আমি আবার বলি, সকল কণা একই সময়ে একই দিকে। আমার সঙ্গে তোমরা সবাই একসঙ্গে বলো তো, সবাই একসঙ্গে বলে আসো। সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে, তাকে আমরা বলি কি? চলন গতি। আরেকবার, সকল কণা একই সময়ে একই দিকে যদি যেতে থাকে তাহলে সেটাকে বলি কি? চলন গতি। সোজা এগিয়ে যাওয়া একটা গাড়ি, সোজা বাংলা কথা, সোজা এগিয়ে যাওয়া একটা গাড়ি, এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে চলন গতির উদাহরণ। এটা কিসের উদাহরণ? চলন গতির উদাহরণ। এবং তারপরে আমাদের যে শেষ গতি সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এটা কিন্তু একটু কঠিন। এটা কি? এটা কিন্তু একটু কঠিন। দেখো পর্যায়বৃত্ত গতি, নির্দিষ্ট সময় পর আমি কিন্তু তোমাকে ঘড়ির একটা উদাহরণ দিয়েছিলাম। নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে যদি কোনো একটা বস্তু অতিক্রম করে তাহলে সেটাকে বলা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এগুলোর এক্সাম্পল বা উদাহরণগুলা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা সবাই নোট করে নাও। এগুলোর এক্সাম্পল বা উদাহরণগুলা, এই যে গতি, প্রত্যেকটা গতির উদাহরণ খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো আমরা আবার পড়ি। একটা নির্দিষ্ট সময় পর পর, ধরো একটা ঘড়ির কথাই তুমি চিন্তা করো, একটা নির্দিষ্ট সময় পর পর, ধরো 12টা, নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে যে গতি সেটাকে বলা হয় হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তাহলে পর্যায়বৃত্ত গতির উদাহরণগুলো দেখো, হৃৎপিণ্ডের স্পন্দন, তারপর তোমাকে হচ্ছে হ্যালির ধূমকেতুর কথা বলা আছে, ফ্যানের পাখার কথা বলা আছে। তাহলে এই যে গতিগুলো আমরা কি প্রত্যেকটা গতি পারবো? প্রত্যেকটা গতি পারবো না। তাহলে আমরা পুরোটা আরেকবার পড়ি। এবার আমি তোমাদেরকে প্রশ্ন করব, তুমি উত্তর দেবা। আচ্ছা তোমরা বলো তো সরল রৈখিক গতি, আমি একটা করে গতির কথা বলবো, তোমরা উদাহরণ দিবা। আচ্ছা বলো তো সরল রৈখিক গতির একটা উদাহরণ, প্রত্যেকে কমেন্ট করে জানাও একটা সরল রৈখিক গতির উদাহরণ। দাও। একটা সরল রৈখিক গতির উদাহরণ বলো, সরল রৈখিক গতি। তারপরে বৃত্তাকার গতির উদাহরণ জানি। আচ্ছা বলতো গাড়ির গতি, একটা স্ট্রেট লাইনে বা সোজা লাইনে একটা গাড়ির গতি কি গতি?
ধরো একটা কার বা একটা গাড়ির গতি সোজা যাচ্ছে, সোজা উত্তর দিকে যাচ্ছে, তাহলে সেই গতিটার নাম কি, সেই গতিটার নাম কি? এবং তারপরে তোমরা আমাকে জানাও যে হচ্ছে ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটার গতি, বৃত্তাকার গতি, তোমার বৃত্তাকার গতিটা অপশনে নাই, তাহলে ঘড়ির কাঁটার গতি সেটা কি রকম গতি? ঘড়ির কাঁটার গতি একই সময়ে একই বিন্দু দিয়ে একই দিকে একইভাবে নির্দিষ্ট সময় পর পর যাচ্ছে, তাহলে সেই গতিটার নাম কি হবে? দেখো এরপরে তোমাদের হচ্ছে আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে তোমাদের একটা স্পেশাল টাইপের গতি আছে, সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা সরল স্পন্দন গতি। এটা তোমাদের এসএসসি লেভেলের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু পরবর্তীতে তোমরা যখন এইচএসসিতে আসবা তখন এই টপিকটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, আমরা যেহেতু তোমাদের এইচএসসি লেভেলে খুব একটা ইম্পর্টেন্ট না, আমরা খুব একটা এখানে সময় নেব না, তারপরে তোমাদেরকে ধারণা দিয়ে রাখি যে শুধুমাত্র বোল্ড লাইনগুলো দেখো, শুধুমাত্র বোল্ড লাইনগুলো, সেটা হচ্ছে এই যে আমার সরল স্পন্দন গতি, এটা এক ধরনের পর্যায়বৃত্ত গতি। এটা এক ধরনের কি ধরনের গতি? পর্যায়বৃত্ত গতি। লাইনটা আমরা একটু পড়ি। একটা বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি হচ্ছে সরল স্পন্দন গতি। একটা বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি হচ্ছে সরল স্পন্দন গতি। স্পন্দন গতির বেলায় একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে বস্তুটি স্পন্দন হয়। তাহলে দেখো স্পন্দন গতির বেলায় কি একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে বস্তুটি স্পন্দিত হয়। বস্তুটি একেবারে স্থির অবস্থা থেকে শুরু করে, দেখো এই যে লাইনটা, বস্তুটি একেবারে স্থির অবস্থা থেকে শুরু করে, একেবারে স্থির অবস্থা থেকে শুরু করে ধীরে 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 গতিশীল হয় এবং কেন্দ্রবিন্দুতে সর্বোচ্চ গতিতে পৌঁছায়। আমি উদাহরণ দেব, তোমরা টেনশন করার কারণ নাই। যারা বুঝতে যাদের একটু কঠিন লাগে বুঝতে, তারা একটু অপেক্ষা করে, একটা উদাহরণ দিলে পুরোটা সলভ হয়ে যাবে। ধরো যে হচ্ছে একটি বস্তুটি একেবারে স্থির অবস্থা থেকে শুরু করে ধীরে ধীরে গতিশীল হয়, কেন্দ্রবিন্দুতে সর্বোচ্চ গতিতে পৌঁছায়, তখন এর গতি, কেন্দ্রবিন্দু যখন পার হয় তখন এর গতি কমতে থাকে। গতি কমতে কমতে এটি এক সময় থেমে যায়, গতি কমতে কমতে এটি এক সময় থেমে যায় এবং এটি গতিপথ পরিবর্তন করে এবং বিপরীত দিকে গতিশীল হয়। পয়েন্টগুলো দেখো, স্থির অবস্থা থেকে শুরু করলো, ধীরে ধীরে গতি বাড়লো, একটা পয়েন্টে গিয়ে গতিটা সর্বোচ্চ হলো। সর্বোচ্চ হওয়ার পরে কি হলো? সর্বোচ্চ হওয়ার পরে গতিটা আস্তে আস্তে কমতে শুরু করলো, একটা পর্যায়ে যে আবার গতিটা শূন্য হলো এবং বিপরীত দিকে চলা শুরু করলো। তাহলে অনেক কঠিন লাগে না? প্যাচ লাগে না? একটা সিম্পল উদাহরণ দিই। দেখো ধরো একটা সুতার নিচে তুমি একটা বস্তু বেঁধে এই সুতাটাকে এখান থেকে একটা পয়েন্টে তুলে ছেড়ে দাও। ধরো এখানে একটা বস্তু বেঁধে এখানে নিয়ে আসো, তাহলে সুতাটা এমনি চলা শুরু করবে না। তাহলে তুমি যদি ধরো এটা একটা সুতাকে তোমার এটা তুমি হাত দিয়ে ধরে আছো, এটা তোমার হচ্ছে হাত, সবাই খেয়াল করো। তুমি হাত দিয়ে একটা সুতা ঝুলিয়ে রাখো, তাহলে এই সুতাটা তুমি যদি টেনে একটু উপরে নিয়ে এসে এই পয়েন্টটা থেকে, ধরো এই পয়েন্টটা, সুতাটা ধরে এই পয়েন্টটা থেকে এসে ছেড়ে দাও, তাহলে যখন ছাড়লা ছাড়ার ঠিক আগ মুহূর্তে বস্তুটা কেমন ছিল? স্থির ছিল না? এখানে নিয়ে আসো, তুমি ধরে আছো স্থির, তারপর যখন ছাড়লা তখন বস্তুটা আস্তে আস্তে গতিশীল হলো। তার মানে বস্তুটা গতিশীল গতিশীল গতিশীল। এই যে মাঝখানের যে মিডল পয়েন্টটায় বস্তুটা সর্বোচ্চ গতি লাভ করবে, এই যেরকম করে এখানে, যখন এখানে আসবে, তারপর আবার উপরের দিকে উঠবে না, গতি কমতে থাকবে, গতি কমতে কমতে এই যে এই পয়েন্টটিতে যখন যাবে বিপরীত পয়েন্ট, তখন হবে হচ্ছে গতি শূন্য। তখন এই পয়েন্টে এই যে যখন অপোজিট পয়েন্ট যাবে গতি শূন্য এবং ঠিক বিপরীত দিকে চলা শুরু করবে, ঠিক বিপরীত দিকে চলা শুরু করবে। একটা বস্তুকে সুতা দিয়ে ঝুলিয়ে দিলে যে গতি, সেটাই আমরা জানি হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা সরল স্পন্দন গতি। সেটা আমরা জানি কি? সিম্পল হারমোনিক মোশন বা সরল স্পন্দন গতি। তাহলে এগুলো কি কষ্ট করে পড়তে হবে যে সরল স্পন্দন গতি কোথায় সর্বোচ্চ হয়, গতি কোথায় সর্বনিম্ন হয়, কোন পয়েন্টটা থেকে বিপরীত দিকে যাওয়া শুরু করে? আমরা পারবো না। তাহলে তোমাদের জন্য প্রশ্ন, দেখি তোমরা পারো কিনা। সরল স্পন্দন গতি, আমরা আবার বলি, সরল স্পন্দন গতি মধ্যবিন্দুতে কেমন গতি থাকে বলো তো? সরল স্পন্দন গতির মধ্যবিন্দুতে কেমন গতি থাকে? আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট দেখব। দেখো সরল স্পন্দন গতি তোমাদের সবার জন্য প্রশ্ন, যারা অনেকে হচ্ছে স্লাইডে তো লিখে আছে, স্লাইড না দেখে বলার চেষ্টা করো। সরল স্পন্দন গতি মধ্যবিন্দুতে, একেবারে মধ্যবিন্দুতে গতিটা কেমন হবে?
হুমায়ুন কবির, মুন্নি, তানহা, অনেকে বলছো, অভিজিৎ বিশ্বাস, সবার আগে উত্তর দিয়েছো তোমরা সর্বোচ্চ। ঠিক আছে, তোমাদেরকে শুভকামনা। যদি কখনো তোমরা অবশ্যই তোমরা ইনশাল্লাহ মেডিকেলে চান্স পাবে। যদি তোমাদের সঙ্গে কখনো অফলাইনে দেখা হয়, তোমাদের জন্য আমার পক্ষ থেকে একটা চকলেট, ঠিক আছে, চকলেট বা ট্রিট যেটা বলো। তাহলে আমরা চলো ক্লাসে চলে আসি। স্প্রিং থেকে তারপর হচ্ছে দুলিয়ে দেয় একটা বস্তুর গতি হচ্ছে স্পন্দন গতি, আমরা যেগুলো বললাম। তারপর দোলনায় শিশু, ঝুলতে থাকা শিশু। এই উদাহরণগুলো তোমরা রিডিং করবা তাহলেই পারবা। এই উদাহরণগুলো তোমরা জাস্ট রিডিং করবা তাহলেই পারবা। এরপর আসা হচ্ছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। এরপর আমরা আসবো কি স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তাহলে যেটুকু পড়লাম পারবো তো আমরা, তাই না? পারবো না? আমি বলছি বারবার, মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো এবং বা তোমাদের মেডিকেল চ্যাম্পের কথাই বলো, আমরা ক্লাসে যা পড়াচ্ছি এবং ক্লাসে যে দাগানো লাইনগুলো প্রত্যেকটা প্রশ্ন সেখান থেকে হবে। আমার ফিজিক্সে আমরা যাতে 25-এর মধ্যে, আমার প্রত্যেকটা স্টুডেন্ট যারা ক্লাস করো 25-এর মধ্যে যাতে আমরা অবশ্যই 25-এ 25 পাই, ঠিক আছে? তাহলে দেখো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কি, শুধু তোমাদের যেটুকু দরকার সেটুকু পড়াচ্ছি। স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কি, দেখো ধর একটা রাশি, যে কোনো একটা বস্তু যদি তার দিক না থাকে, যে কোনো বস্তু যদি তার দিক না থাকে সেটা হচ্ছে স্কেলার রাশি, একেবারে সিম্পল কথা। এবং যদি তার দিক থাকে তাহলে সেটাকে আমরা বলি ভেক্টর রাশি। এই সিম্পল লাইনটা কি পারবা না সবাই? আমরা আবার বলি, চলো। ভেক্টর রাশি কি, যে রাশির দিক আছে সেটা হচ্ছে ভেক্টর রাশি, এবং যে রাশির দিক নাই সেটা হচ্ছে স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশিকে ডিরেক্ট একটা সংখ্যা দিয়ে প্রকাশ করা সম্ভব না, তাহলে ভেক্টর রাশিকে কি শুধু একটা জিনিস দিয়ে প্রকাশ করা সম্ভব? ভেক্টর রাশি বলতে হবে যে দিকও উল্লেখ করতে হবে, 10 মিটার এবং উত্তর দিকে, 10 মিটার এবং দক্ষিণ দিকে। তাহলে এই যে ভেক্টর রাশি এই বা স্কেলার রাশি, খুবই সিম্পল। স্কেলার রাশি দিক নাই, সবাই স্কেলার রাশির কি দিক নাই, ভেক্টর রাশির হচ্ছে দিক আছে। স্কেলার রাশির দিক নাই, ভেক্টর রাশির হচ্ছে দিক আছে। এখানে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের জন্য আছে, যেটা তোমাদের এইচএসসি তে আসে, সেটা হচ্ছে আমাদের শরীরের তাপমাত্রা, আমাদের শরীরের সাধারণ তাপমাত্রা কত? ঠিক আছে, শরীরের সাধারণ তাপমাত্রা কত? তারপরে দেখো আমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, এই যে ভেক্টর রাশি, তোমাকে আমি বললাম যে ভেক্টর রাশি এবং স্কেলার রাশি তোমার বইয়ে যখন লেখা হয় একটু আলাদা করতে হবে না, যে হ্যাঁ এটা আমার ভেক্টর রাশি, এটা আমার স্কেলার রাশি। ভেক্টর রাশিটাকে আলাদা করা হয় কিভাবে? ভেক্টর রাশিটাকে আলাদা করা হয় দুইটা ভাবে, একটা হচ্ছে বোল্ড করে, মোটা বোল্ড করে, অথবা ভেক্টর রাশির নিচে একটা তীর চিহ্ন দিয়ে, এরকম একটা নিচে বা উপরে এরকম একটা তীর চিহ্ন দিয়ে ভেক্টর রাশিকে আলাদা করা হয়। তাহলে এখান থেকে 3টা প্রশ্ন তোমাদের আসে। প্রথম প্রশ্ন হচ্ছে ভেক্টর রাশি কি, স্কেলার রাশি কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ এবং স্কেলার উদাহরণ, একেবারে মুখস্থ থাকতে হবে। স্কেলার রাশির উদাহরণ হচ্ছে সময়। সময় প্রকাশ করতে কি তোমার দিক লাগে? দৈর্ঘ্য, যে 5 মিটার দৈর্ঘ্য, তারপর হচ্ছে ভর, যে 10 কেজি, এগুলা হচ্ছে স্কেলার রাশি। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সময় কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? সময়, দৈর্ঘ্য, ভর, এগুলো হচ্ছে স্কেলার রাশি। এবং এই যে অবস্থান ছাড়াও ভেক্টরের উদাহরণ হচ্ছে বেগ, এবং আমরা সামনে আরো অনেকগুলো পড়বো, বেগ, বল, এগুলো হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। বেগ, বল, অবস্থান, এগুলো হচ্ছে কি ভেক্টর রাশির উদাহরণ। এবং ভেক্টর রাশি প্রকাশ করা হয় কয়ভাবে? 2 ভাবে, একটা হচ্ছে বোল্ড করে, বোল্ড বা মোটা করে, আরেকটা হচ্ছে তীর চিহ্ন দিয়ে। বোল্ড করে, মোটা করে, আরেকটা হচ্ছে তীর চিহ্ন দিয়ে আমরা ভেক্টর রাশিটা প্রকাশ করি। তারপরে আসো দূরত্ব বা সরণ। ভেক্টর রাশি এবং স্কেলার রাশি কি ক্লিয়ার? ভেক্টর রাশি এবং স্কেলার রাশি কি ক্লিয়ার? এই তোমরা হচ্ছে কমেন্ট না করে ক্লাসে মনোযোগ দাও, ঠিক আছে? দেখো এরপর হচ্ছে দূরত্ব বা সরণ। এরপর টপিক কি? এরপর টপিক হচ্ছে দূরত্ব বা সরণ। ঠিক আছে, তোমাদের কি খুবই মনে অনেক খুশি নাকি যে পরীক্ষা দিবা, একটা ল্যাপটপ পুরস্কার পাবা, এই জন্য অনেক ভালো লাগে? ভালো লাগছে? ল্যাপটপটা কিন্তু তোমাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি এরকম করে ভাবতে পারো না যে না মেডিকেল ল্যাপটপটা আমারই লাগবে, আমরা ক্লাসটা ভালো করে পড়ি, ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করি, যাতে আমি পরীক্ষায় ফার্স্ট হতে পারি। তাহলে শোনো, কমেন্ট না করে ল্যাপটপের জন্য
মানে ক্লাসের জন্য না হলেও ল্যাপটপের জন্য একটু সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ঠিক আছে? ল্যাপটপের জন্য হলেও সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করো। এবার আসো হচ্ছে দূরত্ব, ডিস্টেন্স, সরি এবার আসো হচ্ছে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ দূরত্ব বা সরণ। দূরত্ব, দেখো দূরত্ব জিনিসটা কিন্তু আমাদের শোনা কমন। আমি ধরে নিচ্ছি তোমরা এই চ্যাপ্টারটা কখনোই পড়োনি। দূরত্ব টার্মটা কিন্তু আমাদের কমন, যে হ্যাঁ ঠিক আছে এখান থেকে আমার স্কুল 5 কিলোমিটার দূরে। কিন্তু সরণ, আমরা কিন্তু সরণ সাধারণত ব্যবহার করি না। ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট একটা ফিজিক্সের টার্ম। ডিসপ্লেসমেন্টটা কি? একটা ফিজিক্সের টার্ম। দূরত্ব কি? দূরত্ব হচ্ছে, এবং সরণের মধ্যে পার্থক্য হচ্ছে, সরণের দিক আছে, দূরত্বের দিক নাই। এক কথায় শেষ। সরণের কি? সরণের হচ্ছে দিক আছে, দিক আছে, এবং দূরত্বের হচ্ছে দিক নাই। এই একটা লাইন তুমি মনে রাখো, সরণের হচ্ছে দিক আছে। তাহলে সরণের সংজ্ঞাটা কি? সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, যেহেতু দিক আছে এবং এর মান এবং দিক দুইটা আছে, এবং মান এবং দিক দুইটা আছে। তাহলে এই যে একটা ফিগার দিয়ে আমরা পুরোটা খুব সহজভাবে বুঝতে পারি। ধরো তুমি এই জায়গাতে আছো, তোমার স্কুল হচ্ছে 4 কিলোমিটার দূরে। তোমার স্কুল কত কিলোমিটার? তোমার স্কুল হচ্ছে 4 কিলোমিটার দূরে। এই যে তোমার স্কুল হচ্ছে 4 কিলোমিটার দূরে। তাহলে দূরত্ব কি? ধরো তোমার এইখান থেকে এই যে এইদিকে, 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 এইদিকে নির্দিষ্ট কিন্তু কোনো দিক নাই। দূরত্ব হচ্ছে তোমার বাসা থেকে তোমার স্কুল হচ্ছে 4 কিলোমিটার দূরে, যেটার নির্দিষ্ট কোনো দিক নাই, কখনো এইদিকে, কখনো এইদিকে, কখনো এইদিকে, কখনো এইদিকে। এটাকে বলা হচ্ছে দূরত্ব। এবং সরণ কি? এই যে তোমার বাসা থেকে একটা নির্দিষ্ট দিকে, একটা ফিক্সড দিকে, ধরো এটা যেদিকে হোক, যে ফিক্সড দিকে যে দূরত্ব একটা নির্দিষ্ট দিকে, এটাকে বলা হয় সরণ বা ডিসপ্লেসমেন্ট, যেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করে থাকি। যেটাকে আমরা কি? এস দিয়ে প্রকাশ করে থাকি। একটা নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন, এটা হচ্ছে সরণ একটা নির্দিষ্ট দিকে। আর দূরত্ব হচ্ছে যদি দিকটা না থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে দূরত্ব। তাহলে এই যে সরণ এবং দূরত্ব, এখান থেকে আমরা অনেক কিছু আমরা একটু পরে পড়ব, ঠিক আছে? সরণ এবং দূরত্ব যেটুকু বললাম সেটুকু। তাহলে এই যে সরণ এবং দূরত্ব, দুইটার মাত্রা কি? দুইটার মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা। সরণ এবং দূরত্ব, সরণ এবং দূরত্বের মাত্রাটা কি? সরণ এবং দূরত্ব, দূরত্ব কিংবা সরণ দুইটাই মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা। দুইটারই মাত্রা কি? দুইটারই মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা। তুমি এই রকম করে ঘুরে ঘুরে যাও, এটাও তো দৈর্ঘ্য এল। আবার তোমার সরণ একটা নির্দিষ্ট দিকে যাও, এটাও তো হচ্ছে এল। তাহলে সরণ এবং দূরত্ব দুইটার মাত্রা কি? দুইটার মাত্রাই হচ্ছে এল। কিন্তু একটা কিন্তু আছে, দেখো আমরা একটু আগে পড়ে আসলাম না, যে হচ্ছে সরণ যখন লিখবো বা ভেক্টর রাশি যখন লিখবো, হয় সেটাকে বোল্ড করব বা মোটা করব, অথবা উপরে বা নিচে একটা তীর চিহ্ন দিব এরকম, অথবা উপরে বা নিচে এরকম একটা তীর চিহ্ন দিব না? তাহলে এটাই হচ্ছে আমার সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য। আরেকটা হচ্ছে দ্রুতি এবং বেগ। দ্রুতি এবং বেগ খুবই মনোযোগ দিয়ে ক্লাস করো। দ্রুতি এবং বেগটা কি? একটু টাচ দিয়ে যাই। দ্রুতি এবং বেগটা কি? সময়ের সঙ্গে, খুব ভালো করে দেখো, সময়ের সঙ্গে সরণের পরিবর্তন। যদি সরণের পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে বেগ বা ভেলোসিটি। আর যদি দূরত্বের পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে দ্রুতি, অর্থাৎ দ্রুতি বা স্পিড একটা স্কেলার রাশি, আর হচ্ছে ভেলোসিটি বা বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। এগুলো সম্পর্কে আমরা একটু পরে ডিটেলসে যাব। আপাতত যেটুকু খুবই সুপারফিশিয়ালি পড়াচ্ছি, যাতে ক্লাসটা তোমাদের জন্য ফ্রুটফুল হয়, যা লাগে সবই যেতে পারো। তাহলে আমরা সংজ্ঞাটা একটু দেখে আসি। দ্রুতি কি? দ্রুতি হচ্ছে সময়ের সঙ্গে দূরত্ব পরিবর্তনের হার। সময়ের সঙ্গে দূরত্ব পরিবর্তনের হার। ধরো দূরত্ব হচ্ছে 100 মিটার আর সময় হচ্ছে 20 সেকেন্ড, তাহলে সময়ের সঙ্গে দূরত্ব পরিবর্তনের হার। তাহলে এটার মাত্রাটা কি হবে বা ডাইমেনশনটা কি হবে? দূরত্বের মাত্রা কি বলতো? দূরত্বের মাত্রা একটু আগে পড়ে আসলাম না, দূরত্বের মাত্রা হচ্ছে এল। আর সময়ের মাত্রা কি? সময়ের মাত্রা হচ্ছে টি। এইটুকু কি ক্লিয়ার? আমরা আবার স্লাইডে দেখি। প্রথমে হচ্ছে, সবাই মনোযোগ দাও, 10 সেকেন্ডের একটা গ্যাপ। এই জায়গাটা কিন্তু একটু জটিল, আমরা প্রত্যেকটা পড়া ক্লাসে শেষ করব। একটু মনোযোগ দাও, 10 সেকেন্ডের গ্যাপ। এবার দেখো, প্রথমে হচ্ছে সরণের একটা দিক আছে, কিন্তু
দূরত্বের কোনো দিক নাই, দূরত্বের কোনো দিক নাই, দূরত্বের কোনো দিক নাই। তাহলে বেগ কি? এখন তারপর আমরা বলবো কি বেগ জিনিসটা কি? সময়ের সঙ্গে সরণের পরিবর্তন বা সময়ের সঙ্গে একটা নির্দিষ্ট সময়ের সঙ্গে একটা নির্দিষ্ট দিকে সরণের পরিবর্তনকে বলা হয় হচ্ছে বেগ। অর্থাৎ এটা একটা ভেক্টর রাশি। ব্র্যাকেটে আমি ভি দিয়ে রাখলাম, ভি। এবং সময়ের সঙ্গে দূরত্বের পরিবর্তন, দূরত্বের কি কোনো দিক ছিল? দিক ছিল না। সময়ের সঙ্গে দূরত্বের পরিবর্তনকে বলা হয় দ্রুতি। তাহলে দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য কি? একটার দিক আছে, একটার দিক নাই। তাহলে যেটুকু বললাম সেটুকু কি পারবো না? তাহলে তোমাদের জন্য আমরা একটা স্পট এক্সাম দেই। তাহলে এই যে তোমাদের জন্য একটা স্পট এক্সাম। তাহলে আমরা পুরো জিনিসটা যেটা পড়লাম, যা পড়লাম, সবাই একটু প্রিপারেশন নাও। আমরা এবার একটা স্পট এক্সাম দেব, যে যেটুকু পড়লাম সেটুকু আমরা পারবো কিনা। এই ছেলেপেলে, ঠিক আছে, 14ই ফেব্রুয়ারি মেডিকোর জুনিয়র চ্যাম্প এক্সাম, ঠিক আছে, ভ্যালেন্টাইন্স ডে তোমাদের জীবনে, শিক্ষার্থীদের জীবনে, ছাত্রদের জীবনে আবার ভ্যালেন্টাইন্স ডে আছে নাই, তাই না? এবার আমরা কি করবো? ক্লাস চলতেছে, ছেলেপেলে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে টেনশনে আছে যে কি করবে না করবে। আসো স্পট এক্সাম, সবাই কি রেডি? সবাই কমেন্ট করে জানাও যে সবাই প্রিপেয়ার্ড কিনা। ঠিক আছে, সবাই আসো, সবাই স্পট এক্সামে আসো, ঠিক আছে। স্পট এক্সাম তোমাদের জন্য প্রথম প্রশ্ন যে হচ্ছে গাড়ির গতি। তোমাদের জন্য প্রথম প্রশ্ন যে গাড়ির গতি কেমন গতি? সবাই ক্লাস করবা। লাইভ ক্লাসে পড়া মনোযোগ থাকে বেশি, লাইভ ক্লাসে পরবর্তীতে পড়ার আউটপুটটা খুবই ভালো হয়। সবাই কমেন্ট করে জানাও যে হচ্ছে গাড়ির গতি, একটা সরল রেখায় গাড়ির গতিটা কেমন গতি, সরল লাইনে গাড়ির গতিটা কেমন গতি। তারপরে যে একটা বস্তু সুতা দিয়ে ঝুলিয়ে দিলাম, একটা বস্তু সুতা দিয়ে ঝুলিয়ে দিলাম, এটার যে হচ্ছে কর্নার পয়েন্ট, এইখানে দেখো আমার যে পয়েন্ট দেওয়া আছে এ পয়েন্টে বেগ কেমন হবে। একটা সরল স্পন্দিত বস্তুর যে একেবারে সর্বোচ্চ বিন্দু যেটা, সেই পয়েন্টে বেগ কেমন হবে। ভেরি গুড, তোমরা অনেকেই অ্যান্সার দিচ্ছ। এই ক্লাস বাদ দিয়ে আমি বিয়ে করে ফেললাম না কি করলাম, এটা নিয়ে তোমাদের টেনশন কেন হতো, ঠিক আছে। আচ্ছা আসো, যে হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে বেগ কত, একটা সরল স্পন্দিত বস্তু। এরপরে বলো যে পরম গতি কি পাওয়া সম্ভব কিনা। পৃথিবীর যে সকল গতি, পৃথিবীর প্রত্যেকটা গতি, এটা পরম গতি নাকি আপেক্ষিক গতি। পৃথিবীর প্রত্যেকটা গতি এটা কি পরম গতি না আপেক্ষিক গতি। ঠিক আছে, পৃথিবীর প্রত্যেকটা গতি এটা কি পরম গতি নাকি আপেক্ষিক গতি। পৃথিবীর প্রত্যেকটা গতি এটা কি পরম গতি নাকি আপেক্ষিক গতি। তারপরে তোমাদের জন্য প্রশ্ন দ্রুতি সংজ্ঞাটা বলো। দ্রুতির কি দিক আছে নাকি দিক নাই। দ্রুতির দিক আছে নাকি দিক নাই। দ্রুতির দিক আছে নাকি দিক নাই। দ্রুতির দিক আছে নাকি দ্রুতির দিক নাই। দ্রুতির দিক আছে নাকি দ্রুতির দিক নাই। এরপরে আমাকে বলো যে হচ্ছে একটা ছবি তোমাদের আঁকায়। এই যে ধরো, এই যে এখানে একটা বস্তু, এখানে তোমার স্কুল, তুমি এরকম করে তোমার স্কুলে গেলা। এটা হচ্ছে সরণ নাকি দূরত্ব। এই যে তুমি ফিগারে দেখতে পাচ্ছ একটা বস্তু, তুমি ঘুরে ঘুরে এরকম করে স্কুলে গেলা। এটা কি সরণ নাকি দূরত্ব। এটা কি সরণ নাকি দূরত্ব। এটা কি সরণ নাকি দূরত্ব।
এটা কি সরণ নাকি দূরত্ব? তাহলে তোমাদের তো রেসপন্স দেখে মনে হচ্ছে তোমরা ক্লাসটা ভালোই মনোযোগ দিয়ে এখন পর্যন্ত ঠিক আছে ক্লাসে, ঠিক আছে। মানে ওই যে তোমরা হচ্ছে আমার স্টুডেন্টরা অনেকটা বলা যায় হচ্ছে জাতে মাতাল তালে ঠিক, গল্প করো কিন্তু ক্লাসের অ্যান্সার সব কারেক্ট, ঠিক আছে। তাহলে চলো আমরা হচ্ছে আপাতত ধরে নিলাম যে বাকিরাও খুব মনোযোগ দিয়ে ক্লাস করছে যারা কমেন্ট করোনি। এবার আসো যে হচ্ছে এই মাত্রাগুলো পরীক্ষার হলে তোমাদের মাত্রাগুলো খুবই খুবই টেনশনে ফেলবে। মাত্রা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ফিজিক্সের এমসিকিউ মাত্রাটা আসে। তাহলে এই যে মাত্রাটা আমরা কিভাবে পাবো? দেখো প্রথমে তোমরা আমাকে বলো, আমরা তার আগে দেখি যে হচ্ছে সরণটা কি। সরণ এবং সরণের মাত্রা পড়ব, তারপরে বেগ এবং বেগের মাত্রা পড়ব। ধরো এই যে একটা বস্তু একটা দিকে যাচ্ছে, এটা হচ্ছে সরণ, এটার মাত্রা হচ্ছে এল। খুবই সিম্পল লাইন। কোনো একটা বস্তু একটা দিকে যাচ্ছে, সরণ বা ডিসপ্লেসমেন্ট, এটার মাত্রা হচ্ছে এল। সময় ধরো 10 সেকেন্ড, 15 সেকেন্ড, তাহলে এই সময়ের মাত্রাটা কি? সময়ের মাত্রাটা হচ্ছে টি, বড় হাতের টি। সরণের মাত্রাটা কি? এল। সময়ের মাত্রাটা কি? সময়ের মাত্রাটা হচ্ছে টি। খুবই সিম্পল লাইন না? সরণের মাত্রা এল, সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে বেগের মাত্রাটা কি হবে? দেখো বেগের মাত্রাটা কিভাবে আসে, যে বেগের সংজ্ঞাটা কি মনে আছে? সময়ের সঙ্গে বস্তুর সরণের পরিবর্তনকে আমরা বলি হচ্ছে বেগ, বা সময়ের সঙ্গে বস্তুর অবস্থানের পরিবর্তনটাকে আমরা বলি বেগ। তাহলে যদি বস্তুর ডিসপ্লেসমেন্ট হয় হচ্ছে এল, এবং যদি বস্তুর সময়টা হয় হচ্ছে টি, যে টি সময় ধরে বস্তুটা গতিশীল, টি সময়, তাহলে বেগের মাত্রাটা কি হবে? বেগের মাত্রা হচ্ছে এল বাই টি। বেগের মাত্রাটা কি? এল বাই টি, অর্থাৎ এল টি ইনভার্সন, এল বাই টি, যেটাকে আমরা বলছি এল টি ইনভার্সন। বাই টিকে আমরা এল টি ইনভার্সন বলতে পারি, বা এল ভাগ টি ইকুয়ালস টু এল টি ইনভার্সন। তাহলে আর কোনোদিন আমার বেগের মাত্রাটা ভুল হবে? বেগ বা দ্রুতি জিনিসটা কি? বেগ বা দ্রুতি জিনিসটা কি তোমরা দেখো, হচ্ছে সময়ের সঙ্গে দূরত্বের পরিবর্তন। সময়ের সঙ্গে দূরত্বের পরিবর্তন বা দূরত্বের পরিবর্তনের হার, এটাকে আমরা বলছি হচ্ছে দ্রুতি। এবং সময়ের সঙ্গে যদি আমি সরণ বলতাম, তাহলে এটাকে বলতাম আমি হচ্ছে বেগ। অর্থাৎ বেগ জিনিসটা কি? বেগ জিনিসটা হচ্ছে এই যে সরণ বাই সময়। বেগ জিনিসটা কি? সরণ বাই সময়। তাহলে বেগের মাত্রা বের করা কি খুবই সহজ না? এল টি ইনভার্সন। আবার তোমাকে যদি বলি বেগের সূত্রটা কি? বেগের সূত্র তোমরা আমাকে বলো তো, বেগের সূত্র কি? বেগের সূত্র এই যে এল মানে কি? এল মানে দূরত্বের একক কি? মিটার। আর হচ্ছে সময়ের একক কি? দূরত্বের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড, বা এম বাই এস। যদি বলি সূত্রটা কি? বেগের সূত্রটা কি? এম বাই এস, বা এম এস ইনভার্স 1, এম এস ইনভার্স 1। পারবো না? আর কোনোদিন আমাদের মাত্রা ভুল হবে? খুবই সিম্পল করে পড়াচ্ছি, যাতে এই বেসিকগুলো তোমার আর কখনো ভুল না হয়। তাহলে আমাদের বেগ এবং সরণ তো আমরা পড়লাম, এবার আমরা আরেকটু ডিপে যাই। দেখো আমাদের পরের টপিকটা হচ্ছে ত্বরণ এবং মন্দন। পরের টপিকটা কি? পরের টপিকটা হচ্ছে ত্বরণ এবং মন্দন। ত্বরণটা কি? সময়ের সঙ্গে আমরা একটু আগে কি পড়ে আসলাম? বেগ পড়ে আসলাম না? একটু আগে পড়ে আসলাম বেগ। বেগ কি ছিল? বেগ। একটু আগে পড়ে আসছে হচ্ছে বেগ। এবং বেগের ইয়াটা কি ছিল? মাত্রাটা ছিল বেগের মাত্রাটা ছিল এল টি ইনভার্সন। বেগের মাত্রা কি ছিল? এল টি ইনভার্সন। তাহলে ত্বরণ জিনিসটা কি? খুবই সুন্দর। ত্বরণ হচ্ছে সময়ের সঙ্গে বেগ পরিবর্তনের হার। সময়ের সঙ্গে বেগ পরিবর্তনের হার। তাহলে কখনো আর ভুল হবে? সবাই আমরা একসঙ্গে পড়ি, ত্বরণের সংজ্ঞাটা পড়ি। সময়ের সঙ্গে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সবাই আমরা একসঙ্গে বলো, সময়ের সঙ্গে বেগ পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। আমরা আবার পড়ি, সবাই একসঙ্গে বলো। যদি অফলাইন হতো তাহলে আমি তোমাদের সবাইকে ক্লাসে 5 বার করে পড়াইতাম, এটা এত গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে বেগ পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। সময়ের সঙ্গে। তাহলে ত্বরণের মাত্রাটা তোমরা আমাকে বলো তো, বেগের মাত্রা কি? বেগের মাত্রা ছিল এল টি ইনভার্স 1, এল টি ইনভার্সন।
বাই সময়ের সঙ্গে আবার সময় আরেকবার সময় যদি এক করি, তাহলে ত্বরণের মাত্রাটা কি? ত্বরণের মাত্রাটা হচ্ছে lt ইনভার্স 2। একটু কঠিন লাগতেছে, এই জায়গাটাই তোমাদের আজকে চ্যাপ্টারের কঠিন জায়গা, আর কোনো কিছু কঠিন না। lt ইনভার্স 2, তাহলে ত্বরণ কি? ত্বরণ হচ্ছে সময়ের সঙ্গে বেগের পরিবর্তনের হার, যেটার মাত্রা হচ্ছে lt ইনভার্স 2। যেটার মাত্রা কি? যেটার মাত্রা হচ্ছে lt ইনভার্স 2। এবং আমরা যদি আরেকটু সহজ করে পুরো ব্যাপারটা পড়ি, তাহলে দেখো ত্বরণ আর মন্দনের যে ডিফারেন্সটা খুব সহজ করে বলবো। যদি নেগেটিভ হয় বা কমে আসে, ত্বরণ যদি কমে আসে তাহলে সেটা হচ্ছে মন্দন, আর ত্বরণ যদি বাড়ে তাহলে সেটা হচ্ছে ত্বরণ। বাড়লে ত্বরণ, পজিটিভ হলে ত্বরণ, নেগেটিভ হলে বা ত্বরণ যদি কমে আসে তাহলে হচ্ছে মন্দন, বা ঋণাত্মক ত্বরণ বা ঋণাত্মক যেটাই উচ্চারণ হোক, ঋণাত্মক ত্বরণ হচ্ছে মন্দন। তাহলে ত্বরণ পর্যন্ত কি আমরা পারবো? সব পারতে হবে না, শুধু ক্লাসে যে শব্দগুলো উচ্চারণ করলাম আমরা এই পর্যন্ত, ক্লাসে যেটুকু পড়লাম সেটুকুই কি পারবো? সেটুকু পারলে তোমার এখান থেকে এইচএসসিতে সকল কোশ্চেন আমরা পারবো। যে ত্বরণের সংজ্ঞাটা কি? সময়ের সঙ্গে বেগের পরিবর্তনের হার, এটাকে বলা হচ্ছে ত্বরণ। ত্বরণের মাত্রাটা কি? ত্বরণের মাত্রাটা হচ্ছে, ত্বরণ আমরা সাধারণত প্রকাশ করি এ দিয়ে, ছোট হাতের এ দিয়ে। ত্বরণের মাত্রাটা কি? ত্বরণের মাত্রাটা হচ্ছে lt ইনভার্স 2। কিভাবে আসলো? যে বেগ পরিবর্তন, বেগের পরিবর্তন, একটু ডিটেলসে যাই, ঠিক আছে? পরিবর্তন, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তাহলে বেগের পরিবর্তন কি? একটু আগে আমরা বেগের মাত্রাটা পড়ে আসলাম না? বেগের পরিবর্তন, বেগের মাত্রা lt ইনভার্স 1 ডিভাইডেড বাই আরেকটা টি। তার মানে কি? তার মানে হচ্ছে lt ইনভার্স 2। অর্থাৎ ত্বরণ, অর্থাৎ এই যে ত্বরণের মাত্রাটা হচ্ছে lt ইনভার্স 2। বেগের মাত্রাটা কি? বেগের মাত্রাটা হচ্ছে l বাই টি, অর্থাৎ lt ইনভার্স 1। বেগের মাত্রাটা মানে কি? বেগের মাত্রাটা কি? এই যে শুধু হচ্ছে অবস্থানের পরিবর্তন বাই হচ্ছে সময়। তাহলে এখান থেকে তোমরা আমাকে ইয়ার সূত্রটা বলতে পারবা? যে ত্বরণের সূত্রটা কি হতে পারে? ধরো এই এলটাকে তুমি এম দিয়ে প্রকাশ করো এবং টিটাকে তুমি এস দিয়ে প্রকাশ করো, তাহলে ত্বরণের সূত্রটা কি হবে? ত্বরণের সূত্রটা হবে যে হচ্ছে এম সেকেন্ড ইনভার্স 2, বা একক যেটাই বলো, এম সেকেন্ড ইনভার্স 2। যেটুকু বললাম আমি কিন্তু খুবই ধাপে ধাপে, প্রথমে সহজ টপিকগুলো পড়ে আস্তে আস্তে ধাপে ধাপে একটু উপরের দিকে যাচ্ছি। আশা করা যায় তোমাদের এই পর্যন্ত কোনো সমস্যা নাই, আশা করা যায় তোমাদের এই পর্যন্ত কোনো সমস্যা নাই। তাহলে এই যে আমরা ত্বরণটা পড়লাম, তাহলে ত্বরণটা কি? ত্বরণটা আমরা পড়ে আসলাম যে হচ্ছে বেগের পরিবর্তন। ত্বরণটা আমরা কি পড়ে আসলাম? যে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন। আমরা প্রত্যেকটা জিনিস রিভিউ করব, তোমরা কষ্ট করে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন মানে কি? আগে একটা বেগ ছিল, পরে একটা বেগ হয়েছে, দুইটা বেগের মধ্যে যে পার্থক্য সেটাই তো বেগের পরিবর্তন। আর সময় মানে কি? অতিক্রান্ত সময়, যেটুকু সময় গেছে। তাহলে ত্বরণের সূত্রটা আমরা কি এইভাবে লিখতে পারি না? এইভাবে এ ইকুয়ালস টু ভি, দুইটা বেগ, একটা বেগ পরে হলো, আগে একটা বেগ ছিল, ডিভাইডেড বাই টি। এটাকে আমি লিখতে পারি? এটা কি আমরা লিখতে পারি? সময়ের সঙ্গে বেগের পরিবর্তন, সময়ের সঙ্গে বেগের পরিবর্তনকে বলা হয় ত্বরণ, অর্থাৎ এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, সময়ের সঙ্গে বেগের পরিবর্তন এটাকে। তাহলে ত্বরণের মাত্রা আমি জানি, ত্বরণের একক আমি জানি। তাহলে ত্বরণ পর্যন্ত কি আমরা ক্লিয়ার? খুবই স্লোলি বললাম, তুমি বললে আমরা আরো 100 বারে একই কথা পড়বো। এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও যেটুকু পড়লাম সেটুকু পর্যন্ত তুমি বুঝছো কিনা। খুবই সিম্পলি, খুবই ভেঙে ভেঙে দেখাইলাম যে বেগ কি, সরণ কি, ত্বরণ কি। এই ত্বরণটাই যদি শুধু নেগেটিভ হয় তাহলে হচ্ছে মন্দন, মন্দনে কোনো সমস্যা নাই। তাহলে যেটুকু বললাম তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও যে যেটুকু পড়লাম সেটুকু তুমি জানো কিনা, যেটুকু পড়লাম। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সেটাও জানাতে পারো যে যেটুকু পড়লাম তোমাদের এইটুকু টপিকে কোথাও কোনো প্রশ্ন আছে কিনা।
যেটুকু বললাম সেটুকু তো তোমাদের ক্লিয়ার। তাহলে এবার আমরা একটু সামনে যাই। তোমাদের এখানে চারটা, আমাদের যে গতি চ্যাপ্টারে চারটা সূত্র আছে, গতি চ্যাপ্টারে চারটা সূত্র আছে। সূত্রের যে ডেরিভেশন এটা তোমাদের কোথাও কখনো লাগবে না। কিভাবে সূত্রগুলো আসে, আমরা ক্লাসে এই চারটা সূত্র তোমাদেরকে ঠোঁটস্থ করে দিব। আমরা ক্লাসে এই চারটা সূত্র তোমাদেরকে একেবারে ঠোঁটস্থ করে দিব, যাতে এই সূত্রগুলো কখনো আর ভুল না হয়। সবাই শোনো, প্রত্যেকটা সূত্র আমার সঙ্গে সবাই বলো। প্রথমে হচ্ছে v = u + at, সবাই চারটা সূত্র, আর v = at, v = u + at, v = at, চারটা সূত্র, v = u + at, v = at, এবং আরো দুইটা সূত্র হচ্ছে সরি আর দুটো সূত্র হচ্ছে s = ut + ½ at² এবং v² = u² + 2as। সূত্রগুলো আমি তোমাকে প্রথমে একবার বললাম, এবার তোমরা প্রত্যেকে আমার সঙ্গে সূত্রগুলো নিয়ে একটু কথা, সবাই মুখে, সবাই ফোনে হাত দাও, ফোনে হাত দেখে এই যে সূত্রগুলো পড়ো। s = ut + ½ at²। সূত্রগুলো কিভাবে আসলো ডিটেলসে, কি কি ম্যাথ আমরা একটু পরে কথা বলবো। আগে তোমার সূত্রটা ঠোঁটস্থ হওয়া দরকার, যাতে এই সূত্রগুলো বাসায় পড়া না লাগে। s = ut + ½ at²। সবাই আমরা একসঙ্গে পড়ি, s = ut + ½ at²। সূত্রটা পড়ো। s তে কি, s তে হচ্ছে সরণ, u মানে হচ্ছে আদি বেগ, t তে হচ্ছে সময়, আর হাফ তো হাফই তোমরা জানো, a তে হচ্ছে ত্বরণ, আর t² t তে হচ্ছে সময়। তাহলে s = কি, s = ut + ½ at²। চারটা সূত্র। আমরা প্রথমে হচ্ছে 1 নম্বর সূত্র বললাম, কঠিনটা দিয়ে শুরু করলাম সবচেয়ে। s = কি, s = ut + ½ at²। s বা দূরত্ব s = ut + ½ at²। এবং v তে কি, v তে হচ্ছে 2 নম্বর সূত্র হচ্ছে v² = u² + 2as। v² = u², টা একটু উপরে লিখলাম, একটু কারণ আছে, 2as। তাহলে v² কি, v মানে হচ্ছে শেষ বেগ, v মানে কি শেষ বেগ, শেষ বেগ = u² + 2as। 2 নম্বর সূত্র। প্রথম সূত্র কি, s = ut + ½ at², v² দ্বিতীয় সূত্র, v² = u² + 2as। কেন এই u² এবং v²টা একটু নিচে লিখলাম, u²টা একটু উপরে লিখলাম। দেখো, কোনো একটা বস্তু যখন চলা শুরু করে, শূন্য থেকে চলা শুরু করে না, শূন্য থেকে চলা শুরু করে। দেখো, একটা বস্তু শূন্য থেকে যদি চলা শুরু করে, তার আদি বেগ হচ্ছে 0 এবং তারপরে সে গতিশীল হয়। এবং কোনো একটা বস্তু তুমি যদি উপরের দিকে ছুড়ে দাও, তাহলে একটা পয়েন্টে যে বস্তুটা আবার নিচে চলে আসবে না। তাহলে আদি বেগ অথবা শেষ বেগ, এই দুইটা বেগের মধ্যে একটা, প্রত্যেকটা প্রশ্নে আদি বেগ অথবা শেষ বেগ, এই দুইটা প্রশ্নের মধ্যে একটা তুমি 0 পাবা। এই জন্য আমি v² = u² + 2as এটা একটু উপরে লিখলাম। এবং বাকি দুইটা সূত্র আমরা কি পড়ে আসছিলাম একটু আগে, s = সবাই কমেন্ট করো, s = একটু পরে আগে পড়ে আসলাম, s হচ্ছে vt, s vt এবং v u + at, v u + at। তাহলে চারটা সূত্র আমরা কি কি বললাম, s vt, আবার v u + at, এবং আমরা ওখানে পড়লাম দুইটা সূত্র, যে s = ut + ½ at² এবং v² = u² + 2as। এই যে চারটা সূত্র, এই চারটা সূত্র তোমরা সবাই নিজেদের খাতায় লিখো, সবাই প্রত্যেককে নিজেদের খাতায় লিখো, এই চারটা সূত্র প্রত্যেকে নিজেদের খাতায় লিখো। এই চারটা সূত্র প্রত্যেকে নিজেদের খাতায় লিখো। এই চারটা সূত্রই আমাদের আজকের ক্লাস। এই ক্লাস থেকে তুমি যদি এই শুধু চারটা সূত্র শিখে যেতে পারো, তাহলে তোমার এই চ্যাপ্টার থেকে এইচএসসিতে কোনো প্রশ্ন আটকাবে না, কোনো প্রশ্ন, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, এই চ্যাপ্টার থেকে এইচএসসিতে কোনো প্রশ্ন আটকাবে না। চারটা সূত্র সবাই কমেন্ট করো, সবাই প্রথমে লিখো s = ut + ½ at²। সব আমরা একসঙ্গে বলি, এখানে একটু সময় নিচ্ছি। s = ut + ½ at², তারপরে হচ্ছে v² = u² + 2as, আর ওখানে পড়ে আসলাম s vt এবং v u + at। এই যে চারটা সূত্র, এই চারটা সূত্রকে আমরা পারবো, ঠিক আছে, এই চারটা সূত্রকে আমরা পারবো। এই চারটা সূত্র,
এই 4টা সূত্র তোমাদেরকে আমি 30 সেকেন্ড টাইম দিলাম, তোমরা সবাই 4টা সূত্র কমপক্ষে 4 বার পড়ো, তারপরে কমেন্ট করে জানাও যে ভাই আমি 4টা সূত্র পারবো এখন। তারপরে আমরা পরবর্তীতে যাব, দেখবা পুরো আগামী যে ক্লাস বলো বা আগামী প্রত্যেকটা চ্যাপ্টারে এই 4টা সূত্র প্রয়োগ আছে। তুমি বলো যে হচ্ছে এই 4টা সূত্র তোমরা পারবা কিনা। এই 4টা সূত্র আগে পড়ো। তাহলে এই যে 4টা সূত্র, আমরা 4টা সূত্র পড়লাম, এবার দেখো যে হচ্ছে এই 4টা সূত্র একটু পরে কিভাবে আমাদের পুরো প্রত্যেকটা চ্যাপ্টারে কাজে লাগে। তাহলে আমরা এখন পর্যন্ত কি পড়লাম? ত্বরণ পড়লাম, মন্দন পড়লাম, সরণ পড়লাম, বেগ পড়লাম, আপেক্ষিক গতি পড়লাম। এবার আমরা পড়বো হচ্ছে পরন্ত বস্তুর সূত্র, লজ অফ ফলিং বডিজ বা পরন্ত বস্তুর সূত্র। এই যে পরন্ত বস্তুর সূত্র খুবই সুন্দর করে আমরা মনে রাখতে পারি। পরন্ত বস্তুর সূত্র, আমাদের পরন্ত বস্তুর সূত্র, গ্যালিলিও 3টি পরন্ত বস্তুর সূত্র দিয়েছিলেন। গ্যালিলিও 3টি পরন্ত বস্তুর সূত্র দিয়েছিলেন। প্রথমে আমরা পুরোটা একবার রিডিং করব, তারপরে তোমাদের ট্রিক্স বলবো কিভাবে খুব সহজে মনে রাখা যায়। স্থির অবস্থান, ধরো একটা বস্তু 5 তলা থেকে, স্থির অবস্থান ও একই উচ্চতা 5 তলা থেকে বিনা বাধায় একটা পরন্ত বস্তু, যে কোনো বাধা নাই, ধরো কোনো বাতাস টাতাস কিচ্ছু নাই, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে প্রথম সূত্রটা কি আমরা মনে রাখবো? সমান 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 সমান। প্রথম সূত্র কি? সমান সমান, অর্থাৎ সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। দ্বিতীয় সূত্র কি মনে রাখবো? স্থির অবস্থায় থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় টি, এই যে টি, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের অনুপাতিক। তাহলে 2 নম্বর সূত্র কি? ভি প্রপোর্শনাল টি বা ভি সমানুপাতিক টি। পুরো লাইন পড়ার কোনো দরকার নাই। 2 নম্বর সূত্র কি? 2 নম্বর সূত্র হচ্ছে ভি সমানুপাতিক টি। এবং 3 নম্বর সূত্র হচ্ছে এই যে উচ্চতা, যে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো বা যে দূরত্ব এটা অতিক্রম করলো, সেই দূরত্ব হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক, সময়ের বা এইচ সমানুপাতিক টি স্কোয়ার বা এইচ সমানুপাতিক টি স্কোয়ার। তাহলে এই যে গ্যালিলিওর 3টা সূত্র, প্রথম সূত্রটা কি? সমান সমান। প্রথম সূত্র কি? সমান সমান, অর্থাৎ সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র হচ্ছে ভি প্রপোর্শনাল টু টি, এইটুকু, অর্থাৎ যে গতি বা বেগ, বেগ কিসের সঙ্গে সমানুপাতিক? সময়ের সঙ্গে সমানুপাতিক। আর তৃতীয় হচ্ছে যে দূরত্ব অতিক্রম করলে উপর থেকে যে ফেলে দিলা, এটা হচ্ছে সমানুপাতিক টি স্কোয়ার বা সময়ের বর্গের সঙ্গে সমানুপাতিক। এটা হচ্ছে 3 নম্বর সূত্র, এটা হচ্ছে 2 নম্বর সূত্র, এটা হচ্ছে 1 নম্বর সূত্র। তাহলে পরন্ত বস্তু, কোনো একটা বস্তু যদি হচ্ছে 5 তলা থেকে ছুঁড়ে দাও, এই যে ফেলে দাও, বস্তুটা মহাকর্ষের টানে নিচে চলে আসবে না? এটাকে আমরা বলি কি? পরন্ত বস্তু। গ্যালিলিও হচ্ছে এই পরন্ত বস্তুর সূত্রটা দিয়েছেন। গ্যালিলিও কয়টা সূত্র? 3টা সূত্র। এক নাম্বার হচ্ছে সমান সময়ে সমান দূরত্ব, 2 নাম্বার হচ্ছে ভি প্রপোর্শনাল টু টি, 3 নাম্বার হচ্ছে এইচ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, এইচ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। তাহলে এই যে গ্যালিলিওর সমান সময় সমান দূরত্ব, এটা আমরা পারবো না? আশা করি আমরা সবাই পারবো। এবার তোমাদের জন্য একটু ক্লাস টেস্ট হয়ে যাক। দেখো ভি ইকুয়ালস টু আমরা কি পড়ে আসলাম একটু আগে? কেন আমি তখন তোমাদেরকে 4টা সূত্র একেবারে অবশ্যই 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 মুখস্থ করতে বললাম? আমরা পড়ে আসলাম ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তাই না? ইউ প্লাস এটি। কিন্তু এই যে এ, মানে আমাদের যে হচ্ছে মহাকর্ষ বল বা মহাকর্ষীয় ত্বরণ যে জি, গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা, সেটা আর এও তো একটা ত্বরণ না? এই এটাকে আমরা যে হচ্ছে 4টা সূত্র পড়ে আসছিলাম, যে বস্তুর গতির 4টা সূত্র, ওই এটাকে এর পরিবর্তে তুমি যদি ওটাকে কেটে জি করে দাও এর পরিবর্তে, তাহলে আমরা পাবো হচ্ছে পরন্ত বস্তুর সূত্র। খুবই সিম্পল। দেখো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি ছিল, এর পরিবর্তে জি লিখলাম, ইউ প্লাস জিটি। আবার এস ইকুয়ালস টু ছিল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এর পরিবর্তে জি লিখলাম। আবার ভি স্কোয়ার ইকুয়ালস টু কি পড়ে আসলাম? ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে এর পরিবর্তে হচ্ছে এস এর পরিবর্তে লিখলাম হচ্ছে জিএইচ। তাহলে গ্যালিলিওর পরন্ত বস্তু যে সূত্রগুলো, এগুলোকে আমরা পারবো? পারলে তোমাদের জন্য একটা ক্লাস টেস্ট, তোমাদের জন্য একটা
ক্লাস টেস্ট। এই যে এই প্রশ্নটা সবাই অ্যান্সার দাও দেখি। আমরা এই যে তোমাদের সবার জন্য একটা ক্লাস টেস্ট, দেখি এই প্রশ্নটা তোমরা অ্যান্সার দাও। আমরা ক্লাসে যেটুকু পড়লাম দেখি কে কে এই প্রশ্নটার উত্তর দিতে পারো। যে পড়লাম কে কে এই কোশ্চেনটার উত্তর দিতে পারো। আমরা ততক্ষণে হচ্ছে সূত্রগুলো তোমাদের মুখে মুখে বলি। S ইকুয়ালস টু ভিটি, আবার S ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, S ইকুয়ালস টু ভিটি, S ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা একটা সূত্র। আবার আরেকটা সূত্রের বক্স হচ্ছে V ইকুয়ালস টু ইউ প্লাস এটি, আবার V স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এবার এই যে যেটুকু সূত্র পড়লাম এইটুকু সূত্রের উপর ভিত্তি করে এই কোশ্চেনটা তোমরা অ্যান্সার দাও। এইটুকু তোমরা অ্যান্সার দাও দেখি। প্রশ্নটা আমরা পড়ি। ক্রিকেটের একটা বলার, পেস বলার, ভালো পেস বলার ঘন্টায় 150 কিলোমিটার পার আওয়ার বেগে বল ছুটতে পারে। সে যদি খাড়া উপরের দিকে বলটা ছুঁড়ে বলটা কত উপরে উঠবে? তোমাদের জন্য বলে রাখি এই প্রশ্নটা হচ্ছে এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট কোশ্চেন। এটা ক্যালকুলেটর ছাড়া আসলে করা সম্ভব না। আমরা সবচেয়ে কঠিনটা বেছে নিলাম যাতে তোমার আর সহজগুলো একেবারে পানি পান্তা লাগে, সহজগুলো আর করতে না হয়। সূত্র কিন্তু আমার ওই চারটাই। তাহলে এই যে আমার যদি হচ্ছে এস এর পরিবর্তে আমরা এইচ লিখবো আর হচ্ছে এর পরিবর্তে আমরা জি লিখবো, তোমাদের জন্য সূত্র ওই একটাই। দেখি এই ম্যাথটা তোমরা কে কে করতে পারো। তাহলে দেখো প্রথমে হচ্ছে তোমাদের জন্য প্রথমে 150। তোমাদের এই কোশ্চেনটা বেছে নেওয়ার কারণ কি, তোমাদের প্রথম টার্গেট থাকবে আমাদের প্রত্যেকটা কোশ্চেন আমাদের যে ডিজায়ার্ড একক সেকেন্ডে নিয়ে আসা। তাহলে দেখো প্রথম বলছে 150 কিলোমিটার পার আওয়ার। আমাদের কি কিলোমিটার আমাদের একক? আমাদের একক তো হচ্ছে মিটার, আর আওয়ার তো আমাদের একক না, আমাদের একক হচ্ছে সেকেন্ড। তাহলে 150 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমাদের প্রথম কাজ হচ্ছে মিটার আর সেকেন্ডে নিয়ে আসা। তাহলে 150 কিলোমিটার মানে কি 1000 মিটার, এবং আওয়ার মানে কি এই যে 60 × 60। তার মানে আমরা এই ক্যালকুলেশনটা তোমাদের জন্য একটু কঠিন, তোমাদের ক্যালকুলেটর থাকলে পারবা। মেইন আমাদের হচ্ছে চ্যাম্প পরীক্ষায় এরকম কঠিন কোশ্চেন আমরা রাখবো না, ক্যালকুলেটর ছাড়া যেগুলো করা যায় না। তোমাদের কঠিনটা দিয়ে শিখাই দিলাম। তাহলে প্রথমে হচ্ছে আমাদের গতিটা আমরা বের করব। ঠিক আছে, আমাদের প্রথমে হচ্ছে গতিটা বের করলাম কি 41.67 মিটার পার সেকেন্ড। 41 মানে কিছুই করলাম না, আমরা জাস্ট কিলোমিটারটাকে ভেঙে মিটার করলাম আর আওয়ারটাকে ভেঙে সেকেন্ড করলাম। তাহলে এবার আসো আমাদের মূল পরীক্ষায় বা মূল কোশ্চেনে। প্রশ্নটা কি, এই যে দেখো যে প্রথমে বলছে যে হচ্ছে প্রশ্নটা কি বলছিল, প্রথমে একটু আগে যাও, যে বলছে ভালো একটা পেস বোলার ঘন্টায় এত কিলোমিটার। আমরা হচ্ছে বেগ তো পাইলাম, এই যে হচ্ছে বেগে বল ছুটতে পারে। সে যদি খাড়া উপরের দিকে বলটা ছোড়ে বলটা কত উপরে উঠবে? খাড়া উপরের দিকে বল ছুড়লো, শব্দগুলো খুবই মনোযোগ দাও। খাড়া উপরের দিকে বল ছুড়লো, তার মানে একটা সর্বোচ্চ পয়েন্ট একেবারে শেষ বিন্দু, যে ধরো বলটা খাড়া উপরের দিকে উঠলো, এখানে আমি একটা বেগে বলটা ছুড়লাম, বলটা খাড়া উপরের দিকে উঠলো বা শেষ বেগ, এইখানে যে বলটা জিরো হয়ে যাবে না, মানে এখানের যে একটা পয়েন্টে যেতে আবার নিচে নামা শুরু করবে। তাহলে এই যে শেষ বেগ v ইকুয়ালস টু 0, অর্থাৎ v স্কোয়ার ইকুয়ালস টু 0। এবং আদি বেগটা কত? আদি বেগ যে বেগে আমি বলটা উপরে ছুড়লাম এটা তো আমি জানি। আদি বেগটা কত? আদি বেগ এই যে আমরা আদি বেগটা জানি। এবং এই জির মানটা কত? জির মান তো আমরা সবাই জানি 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, তাই না? জির মানটা জানি, আমাদেরকে বের করতে বলছে এইচ এর মান। তাহলে আমরা সূত্রটা লিখি, সবাই একটু তাকাও, একটু কঠিন লাগতে পারে সূত্রটা। এখন দেখো আমরা প্রথমে জানি v স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh অথবা 2as, এইটুকু তো জানি। সবচেয়ে কঠিনটা নিলাম, একটু মনোযোগ দাও, ম্যাথটা শেষ হলে এখানে আর কোনো সমস্যা থাকবে না। প্রথম পয়েন্ট হচ্ছে 1 নম্বর পয়েন্ট, ভির মান 0, ভি স্কোয়ারের মান 0। প্রথম পয়েন্টটা কি? ভি স্কোয়ারের মান 0, যেহেতু সর্বোচ্চ বিন্দুতে ভি স্কোয়ারের মান 0। দ্বিতীয়ত মান, আমরা আগের ম্যাথ থেকে ইউ স্কোয়ারের মানটা আমরা বের করে ফেলছি, বা ইউ এর মানটা বের করছি, তার উপর হচ্ছে
এবং এই যে দেখো GH এর মান, আমরা আমাদের তো মহাকর্ষ বল নিচের দিকে কাজ করে, একটা বস্তু ছেড়ে দিলাম এখানে নিচে পড়ে গেল, কিন্তু আমরা মহাকর্ষ বলের উপরের দিকে দিচ্ছি না, তাহলে এই যে জির মানটা এটা হবে মাইনাস, অর্থাৎ 0 ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস, যেহেতু আমার জিটা বিপরীত দিকে, জি তো নিচের দিকে হলে পজিটিভ হইতো, আমি তো দিচ্ছি উপরের দিকে অর্থাৎ নেগেটিভ, অর্থাৎ ইউ স্কোয়ার মাইনাস 2GH, বা আমি এটাকে আরেকটু ভেঙে লিখতে পারি ইউ স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে এই পাশে নিয়ে আসো, ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2GH। তারপরের ধাপ আমি কি লিখতে পারি না যে ইউ স্কোয়ার বাই 2G ইকুয়ালস টু H। এই পর্যন্ত কি তোমরা সবাই ক্লিয়ার? একটু কঠিন লাগতে পারে, এই পর্যন্ত কি তোমরা সবাই ক্লিয়ার? আমরা কিন্তু ধীরে ধীরে একটু কঠিন জায়গায় চলে আসলাম, এই পর্যন্ত কি আমরা পারবো না? এই পর্যন্ত কি আমরা পারবো না? তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কোনটা কিভাবে আসলো, সূত্রগুলো কিভাবে আসলো? তোমাদের মানে আমরা যেহেতু একদিনে 2টা চ্যাপ্টার শেষ করব, এত ক্ষুদ্র সময়ে ডিটেলসে আমরা যাব না, শুধুমাত্র পরীক্ষায় যে পয়েন্টগুলো তোমাদের লাগবে আমরা শুধু সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? পরবর্তীতে তোমাদের সঙ্গে যদি মেডিকোতে আমাদের কখনো ক্লাস হয়, ইন ডিটেলস ক্লাস হয়, তোমাদের প্রত্যেকটা কোয়ারি, প্রত্যেকটা পয়েন্ট আমরা ইন ডিটেলস বুঝাবো। আপাতত আমরা পরীক্ষায় ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করছি। তাহলে দেখো এই যে H ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2G, এই পয়েন্টটা পর্যন্ত কি ক্লিয়ার? তাহলে এটা আমরা তারপরে জাস্ট মানটা বসাবো, ইউ স্কোয়ার বাই 2G, ইউ স্কোয়ারের মান তো আমরা একটু আগে পাইলাম 41.67, উপরে হচ্ছে স্কোয়ার বাই 2G, মানে জির মান হচ্ছে 9.8। তাহলে এর সঙ্গে আমাদের এই যে টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, আশা করি তোমরা এই টপিকটা থেকে যেটুকু পড়াইলাম সেটুকু তোমরা সবাই পারবা। তাহলে এর সঙ্গে আমাদের এই চ্যাপ্টারের যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট ছিল সবই পড়া শেষ। চলো আমরা একবার দেখে নিই যে পুরো চ্যাপ্টারটা আমরা যা যা পড়লাম ইম্পর্টেন্ট টপিক মনে আছে কিনা। বলো তো প্রথম সূত্রটা কি? প্রথম সূত্র সবাই বলো, প্রথম সূত্রটা কি? আমাদের পরন্ত বস্তুর প্রথম সূত্র, আমরা একটা কুইক রিভিশন দিই, 1 মিনিটে কুইক রিভিশন। পরন্ত বস্তুর প্রথম সূত্রটা কি? প্রথম সূত্র হচ্ছে সমান 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 সমান। দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র হচ্ছে, তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাও দ্বিতীয় সূত্র কি। দ্বিতীয় সূত্র আমরা একটু পরে বলবো, তোমরা কমেন্ট করে জানাও যে দ্বিতীয় সূত্রটা কি। দ্বিতীয় সূত্রটা কি? মেইন পরীক্ষায় তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেই, তারপর তোমরা কমেন্ট করে জানাও তৃতীয় সূত্রটা কি। তোমাদের তারপর কমেন্ট করে জানাও যে তৃতীয় সূত্রটা কি। তৃতীয় সূত্রটা কি? পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটা কি? তৃতীয় সূত্রটা কি? তোমাদের জন্য প্রশ্ন ফিজিক্স থেকে 100 মার্কের মধ্যে প্রশ্ন থাকবে হচ্ছে 25টা, ঠিক আছে? ফিজিক্স থেকে 100 মার্কের জন্য প্রশ্ন থাকবে হচ্ছে 25টা। তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে নেই আমি। তারপরে 4টা সূত্র, এস ইকুয়ালস টু ভিটি, সবাই একসঙ্গে পড়ি, এস ইকুয়ালস টু ভিটি, তারপরে এস ইকুয়ালস টু দ্বিতীয় কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তারপরে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এবং ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। আজকের ক্লাসে আমরা বেশ কয়েকবার এই 4টা সূত্র পড়বো, যাতে আমাদের এই 4টা সূত্র কখনো ভুল না হয়। তাহলে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে আমরা হচ্ছে বল করার আগে আমরা এর পরিবর্তে পরন্ত বস্তুর সূত্রতে কি লিখি? এর পরিবর্তে পরন্ত বস্তুর সূত্রতে আমরা কি লিখি? এবং এস এর পরিবর্তে আমরা পরন্ত বস্তুর সূত্রতে কি লিখি? তোমাদের জন্য 2টা প্রশ্ন। এর পরিবর্তে আমরা কি লিখি এবং এস এর পরিবর্তে আমরা কি লিখি? তোমাদের জন্য প্রশ্ন। আমরা পরন্ত বস্তুর যে 3টা সূত্র, এর পরিবর্তে কি লিখি এবং এস এর পরিবর্তে কি লিখি? এবং তোমাদের জন্য আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমার গতি কত প্রকার ছিল? তোমাদের ক্লাসে আমরা আজকে একটু আগে পড়লাম যে গতি কত প্রকার, সেই গতিটা কত প্রকার ছিল দেখি তোমাদের মনে আছে কিনা। গতি কত প্রকার ছিল? গতির প্রকারভেদ, গতি কত প্রকার ছিল, এটা একটা প্রশ্ন। এবং এ এবং এস এর পরিবর্তে আমরা কি লিখি?
এবং তোমাদের পরের চ্যাপ্টারটা এটা একটু ছোট চ্যাপ্টার, এখান থেকে খুব একটা কঠিন কিছু নাই। পরীক্ষার জন্য 7টা প্রশ্ন টোটাল এখান থেকে আসবে। একটু মনোযোগ দিয়ে আমরা শেষের যে 30 মিনিট 40 মিনিট মনোযোগ দিয়ে ক্লাস করব, টানা ক্লাস করব পরেরটা। তার আগে তোমাদের জন্য 1 মিনিটের ব্রেক এবং এই প্রশ্নটার উত্তর তোমরা দাও। সেই সাথে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো, আমি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের প্রথম ক্লাসটা শেষ, মানে হচ্ছে প্রথম চ্যাপ্টারটা শেষ, এবং আমাদের দ্বিতীয় ক্লাস বা দ্বিতীয় চ্যাপ্টারটা, আজকের ক্লাসের দ্বিতীয় যে হচ্ছে চ্যাপ্টার সেটা হচ্ছে বল। দ্বিতীয় টপিক সেটা হচ্ছে কি বল। বলটা আমরা একটু তাড়াতাড়ি পড়বো যাতে বলের ওরকম গুরুত্বপূর্ণ কিছু না এবং আগের ক্লাসে পড়া অনেকটা বলের সঙ্গে মিলে যায়। তাহলে সবাই রেডি? আমরা পরের চ্যাপ্টারটা শুরু করি, সবাই খাতা নাও, আমরা শুরু করবো, কিছুক্ষণের মধ্যে শুরু করতে যাচ্ছি। রেডি? তাহলে দেখো যে হচ্ছে বল জিনিসটা কি। ধরো কোনো একটা বস্তু সেই বস্তুর যে অবস্থান সেই স্থিতিশীল অবস্থায় থাকতে পারে, গতিশীল অবস্থায় থাকতে পারে। তুমি কোনো একটা বাহ্যিক কিছু একটা প্রয়োগ করার মাধ্যমে সেই স্থির বস্তুটা বা গতিশীল বস্তু যদি অবস্থা পরিবর্তন করতে চাও তাহলে সেটাকে বলে হচ্ছে বল। ধরো এখানে একটা তোমার বোর্ড আছে, ডিসপ্লে বোর্ড, আমি এখানে একটা চাপা দিলাম, এই চাপ দেওয়ার ফলে আমার ডিসপ্লে বোর্ডটার কিন্তু কোনো পরিবর্তন হলো না। এখানে কি বল হবে? হ্যাঁ, বল হবে। অর্থাৎ আমার অবস্থানের পরিবর্তন হোক আর না হোক, অবস্থানের পরিবর্তন হোক আর না হোক, আমি যে চেষ্টা করলাম সেটাই হচ্ছে বল। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে অবস্থানের পরিবর্তন হোক আর না হোক, আমার যে বাহ্যিক কিছু একটা দিলাম যেটার কারণে বস্তুর গতিশীল অবস্থা বা স্থির অবস্থা পরিবর্তিত হয়, এটাকে বলছি আমরা বল। তাহলে চলো অ্যাকচুয়ালি বইয়ে কি লেখা আছে সেটা একটু আমরা দেখি। বইয়ে কি লেখা আছে? বইয়ে এই যে বলটাকে নিয়ে আমরা নিউটনের 3টা সূত্র আছে। নিউটনের কয়টা সূত্র? 3টা সূত্র। এই নিউটনের 3টা সূত্র যদি আমি পড়ে ফেলি, বল চ্যাপ্টারে আর একটা পয়েন্টও আমাদের অজানা থাকবে না। প্রথমে হচ্ছে দেখো, বল নিয়ে একটু পরে কথা বলি। নিউটনের প্রথম সূত্র বা নিউটনের সূত্র থেকে বলের ধারণাটা কি? নিউটন কি বলছেন? বল প্রয়োগ যদি না করি তাহলে একটা স্থির বস্তু আজীবন স্থির থাকবে এবং চলমান বস্তু আজীবন চলমান থাকবে। তাহলে নিউটনের প্রথম সূত্রটা কি ক্লিয়ার? আমি যদি দেখো, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ নিউটনের প্রথম সূত্রটা কি, যদি বল প্রয়োগ যদি না করি স্থির বস্তু স্থির থাকবে আজীবন এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে। স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে। এবং এখান থেকে যে টার্মটা আসে সেটাকে বলা হচ্ছে জড়তা বা ইনার্শিয়া। এখান থেকে যে শব্দটা আসে, যে জড়তা, তোমরা কখনো মোটর সাইকেলে সবাই তো ওঠার কথা, তাই না? তুমি যখন মোটর সাইকেলের পিছনে বসে থাকবা, হুট করে খেয়াল করে দেখবা, ধরো একটা মোটর সাইকেল হুট করে যদি টান দেওয়া হয়, তুমি কিন্তু একটা পিছনের দিকে বল অনুভব করো না? তার মানে কি, তুমি স্থির অবস্থায় ছিলা, মোটর সাইকেলটা যখন চলা শুরু করলো তোমার বডি স্থির অবস্থাতেই থাকতে চাইলো, এই জন্য তুমি একটা পিছনের দিকে বল অনুভব করলা। যে মোটর সাইকেল, এখানে ধরো মোটর সাইকেল সামনে যাওয়া শুরু করলো, তুমি একটা পিছনের দিকে পড়ে যেতে চেষ্টা করলা। তাহলে এই যে নিজের অবস্থানে থাকার যে চেষ্টা, এটাকে বলা হয় জড়তা। আবার যদি তুমি ব্রেক করো, একটা গাড়ি হুট করে যে এখানে ব্রেক করে ফেললো, তাহলে তুমি কি আরেকটু সামনে যেতে চাইবা না? গাড়ি যখন হুট করে ব্রেক করে, তোমার কিন্তু হুট করে এরকম হয়ে যায় না, সামনের দিকে আগা যায় না। অর্থাৎ তুমি গতিশীলই থাকতে চাও। অর্থাৎ এই যে ব্যাপারটা, গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, স্থির বস্তু স্থির থাকতে চায়, এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র। বাইরে থেকে কোনো বল প্রয়োগ যদি না করি, স্থির বস্তু স্থির থাকতে চায়, গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, এটাকে বলা হয় নিউটনের প্রথম সূত্র। আর জড়তা জিনিসটা কি? ওই যে তুমি স্থির হিসেবে স্থিরই থাকতে চাচ্ছ, এটাকে বলা হয় জড়তা। তাহলে জড়তা কত প্রকার? জড়তা হচ্ছে 2 প্রকার, গতি জড়তা এবং স্থিতি জড়তা। তাহলে নিউটনের প্রথম সূত্র এবং জড়তা, এইটুকু পয়েন্টটাকে ক্লিয়ার? কঠিন টপিক, এইটুকু পয়েন্ট কি ক্লিয়ার? আমি কিন্তু খুব স্লোলি এবং শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের বলছি। দেখো
তাহলে দেখো এই যে নিউটনের প্রথম সূত্র তোমরা জাস্ট একবার রিডিং করো, আমাদের এগুলো ডিটেলসে আর পড়ার দরকার নেই, ক্লাসে যেটুকু বললাম সেটুকু পড়লে এই পুরো জিনিসটা তুমি জানতে পারবে। দেখো নিউটনের প্রথম সূত্রের প্রথম অংশ নিয়ে কারো কোনো সমস্যা হয় না, কারণ আমরা সব সময় দেখছি স্থির বস্তুকে ধাক্কা না দেওয়া পর্যন্ত সেটা নিজে থেকে নড়ে না, স্থির থেকে যায়, অর্থাৎ স্থির বস্তু স্থিরই থাকতে চায় বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, আবার গতিশীল বস্তু গতিশীলই থাকতে চায়। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। এবং এই থাকতে চাওয়াটাকে বলা হয় জড়তা, তাহলে জড়তা কত প্রকার? স্থির বস্তু নিজে স্থির থাকতে চায়, সেটাকে বলা হয় স্থিতি জড়তা। গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, সেটাকে বলা হয় হচ্ছে গতি জড়তা, কি গতি জড়তা। তাহলে বল তো আমরা যেটুকু পড়লাম সেটুকুই। এরপরে আসো যে হচ্ছে পরের টপিকে যাই আমরা, যে বলের মৌলিক প্রকৃতি। এটা আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? তুমি খেয়াল করলে দেখবা অনেকগুলো টপিক আমি একটু স্কিপ করে যাচ্ছি, আবার অনেকগুলো টপিক খুব ইম্পর্টেন্স দিয়ে পড়াচ্ছি। তোমাদের মেডিকো যে চ্যাম্প দেখতে পাচ্ছ, মেডিকো চ্যাম্প যে পরীক্ষাটা হবে, এটা অনেকটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের মতো করে হবে। মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমরা পরবর্তীতে যে কোশ্চেনগুলো ফেস করবা, যেরকম কোশ্চেন ফেস করবা, এখানেও ঠিক ওই রকম কোশ্চেন থাকবে। অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন টেস্টে একটু মুখস্থ ভিত্তিক প্রশ্ন বেশি হয়। ম্যাথ যেটুকু দরকার সেটুকু তো আমরা ক্লাসে পড়াইলাম, মুখস্থ ভিত্তিক কোশ্চেন বসে, এই সূত্রটা কি, সূত্রের ডিরেক্ট কখনো ডেরিভেটিভ আসে। তাহলে এই যে মৌলিক বলের প্রকৃতি বা বলের মৌলিক বলের প্রকৃতি, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মৌলিক বলের প্রকৃতি এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো মৌলিক বল 4 প্রকার। মৌলিক বল কি, যৌগিক বল কি? তাহলে এই জিনিসটা নিয়ে কথা শুরু করি। যে বলকে ভাঙলে অন্য কোনো বল পাওয়া যায় না, সেটাকে বলা হয় মৌলিক বল। আমি প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শোনো, যে বলটাকে ভাঙলে অন্য কোনো বল পাওয়া যায় না, সেটাকে বলা হচ্ছে মৌলিক বল। মৌলিক বল কত প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা হচ্ছে তড়িৎ চুম্বক বল। তড়িৎ শব্দের অর্থ কিন্তু বিদ্যুৎ, তড়িৎ অর্থাৎ তড়িৎ চুম্বক বল বা বিদ্যুৎ চুম্বক বল। এটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। তোমরা আমার সঙ্গে আগে 4টা বলের প্রকারভেদ পড়ো। তড়িৎ চুম্বকীয় বল, মহাকর্ষ বল, তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। তাহলে একটা একটা করে আসি, তারপর আমরা ভিতরে স্লাইডে যাব, প্রত্যেকটার পয়েন্ট আমাদের টাচ হয়েছে কিনা আমরা দেখব। প্রথমে দেখো মহাকর্ষ বল জিনিসটা কি। মহাকর্ষ বল পৃথিবীতে বা পৃথিবীর বাইরে যে কোনো জায়গায় প্রত্যেকটা বস্তু যাদের ভর আছে এমন প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে, খুব সামান্য হইলেও আকর্ষণ করে। প্রত্যেকটা বস্তু যে একে অপরকে আকর্ষণ করে, এটাই হচ্ছে মহাকর্ষ বল। তাদের ভরের কারণে প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে। তারপর চৌম্বক বা বিদ্যুৎ, এদেরকে বলা হয় তড়িৎ চুম্বকীয় বল। চুম্বকের যে একে অপরের আকর্ষণ ক্ষমতা, বিদ্যুৎ যে কাজ করে, এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। তারপরে সবল নিউক্লিয় বল কি? সবল নিউক্লিয় বল তোমরা নিউক্লিয়াস বোঝো না? পরমাণু নিউক্লিয়াস পড়ে আসছো না? নিউক্লিয়াস কি কি থাকে বলো তো? নিউক্লিয়াসে কি কি থাকে? নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। এই যে এদের মধ্যে যে বলটা, যে তীব্র বলটা বা নিউক্লিয়াসের ভিতরের যে বল, এটা হচ্ছে সবল নিউক্লিয় বল। আর দুর্বল নিউক্লিয় বলটা কি? দুর্বল নিউক্লিয় বল এটা তোমাদের পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। তেজস্ক্রিয় পদার্থ যখন বিটা রশ্মি নির্গমন করে, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ। তেজস্ক্রিয় পদার্থ তোমাদের এইচএসসি লেভেলে খুব একটা গুরুত্বপূর্ণ না। দুর্বল নিউক্লিয় বল, তেজস্ক্রিয় পদার্থ যে বিটা রশ্মি নির্গমন করে, সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। 4টা পয়েন্ট শুধু বললাম। মহাকর্ষ বলের উদাহরণ বললাম, তড়িৎ চুম্বকীয় বল বললাম, সবল নিউক্লিয় বল যেটা নিউক্লিয়াসের অভ্যন্তরে, সবল নিউক্লিয় বলের কথা বললাম, এবং আমরা হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের কথা বললাম। এবার আমরা প্রত্যেকটা পয়েন্টে যাই দেখি যে হচ্ছে মহাকর্ষ বল অ্যাকচুয়ালি বইয়ে কি লেখা। দেখো বইয়ে লেখা আছে হচ্ছে গ্যালাক্সির ভিতরে নক্ষত্ররা ঘুরপাক খায়, অর্থাৎ প্রত্যেকটা গ্যালাক্সি নক্ষত্ররা যে একে অপরকে আকর্ষণ করে, এটা হচ্ছে মহাকর্ষ বল। চাঁদ যে হচ্ছে পৃথিবী চাঁদকে আকর্ষণ করে, এটা হচ্ছে মহাকর্ষ বল। তারপরে আমরা যে হচ্ছে ওজনের অনুভূতি পাই, যে পৃথিবী আমাদেরকে আকর্ষণ করে, এটা হচ্ছে মহাকর্ষ বল। অর্থাৎ প্রত্যেকটা বস্তু যে একে অপরকে আকর্ষণ করে, এটা হচ্ছে কি বল? এটা হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ বল কাজ করে। তাহলে আমরা পড়ে আসলাম না? এরপরে আমরা দেখব যে পরের প্রশ্নটা দেখব, দেখো হচ্ছে
তড়িৎচুম্বকীয় বল। তড়িৎচুম্বকীয় বল এটা কিন্তু মহাকর্ষ বা মধ্যাকর্ষণ বলের তুলনায় অনেক বেশি শক্তিশালী। এই লাইনটা মার্ক করে নাও, মধ্যাকর্ষণ শক্তির তুলনায় এটা অনেক শক্তিশালী। কত শক্তিশালী মধ্যাকর্ষণ? 10⁻36। এটা একেবারে মুখস্থ করার একটা টপিক, বোঝানোর কিছু নাই, যে হচ্ছে তড়িৎচুম্বকীয় বল মধ্যাকর্ষণ শক্তি থেকে 10⁻36 গুণ বেশি শক্তিশালী তড়িৎচুম্বকীয় বল। দুর্বল নিউক্লিয় বল আমরা একটু আগে পড়লাম। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে কিসের মধ্যে কাজ করে? দুর্বল নিউক্লিয় বল হচ্ছে তেজস্ক্রিয় রশ্মির মধ্যে কাজ করে, তেজস্ক্রিয় নিউক্লিয়াসে কাজ করে, এবং এটা বিটা রশ্মি নির্গমন। রশ্মিটা কি? বিটা রশ্মি, এবং কাজ করে কোথায়? তেজস্ক্রিয় নিউক্লিয়াসে। 3 নাম্বার। এবং 4 নাম্বারটা আমরা অলরেডি জানি যে সবল নিউক্লিয় বল নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে বলটা প্রচন্ড শক্তিশালী বল, এটা হচ্ছে সবল নিউক্লিয় বল, এবং এটার মাধ্যমে নিউক্লিয়াসকে ভেঙে বা নিউক্লিয়াসকে জোড়া দিয়ে পারমাণবিক বোমা তৈরি হয়। নিউক্লিয়াসকে ভেঙে বা নিউক্লিয়াসকে জোড়া দিয়ে পারমাণবিক বোমা তৈরি হয়। তাহলে এই যে নিউক্লিয়াস মৌলিক বলের যে প্রকারভেদ তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটাকে আমরা পারবো যেটুকু বললাম। তাহলে বলো তো মৌলিক বল কত প্রকার? তাহলে সবাই বলো যে হচ্ছে মৌলিক বল কত প্রকার? তাহলে সবাই বলো যে মৌলিক বল কত প্রকার? মৌলিক বল কত প্রকার? সবাই কমেন্ট করো। ততক্ষণে আমি একটু আরেকটি হচ্ছে মৌলিক বল কত প্রকার? মৌলিক বল। এরপরে বলো যে হচ্ছে সবল নিউক্লিয় বল কোথায় কাজ করে? এরপরে বলো যে সবল নিউক্লিয় বল কোথায় কাজ করে? তোমাদের জানার জন্য একটা প্রশ্নের উত্তর দিয়ে রাখি, সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে গ্রাফ বা লেখচিত্র এরকম বা কোনো ছবি মেডিকেল অ্যাডমিশন টেস্টে দেওয়া হয় না। মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা মেডিকেল পরীক্ষা আমরা কোনোটাতেই দেই না। মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমার প্রশ্নে কোনো ছবি থাকবে না বা কোনো গ্রাফ থাকবে না। মানে এক লাইনের উত্তর বা প্রশ্ন থাকতে পারে, কিন্তু গ্রাফ বা ছবি মেডিকেল অ্যাডমিশন টেস্টে থাকে না। অর্থাৎ আমরা মেডিকেলের পরীক্ষাও ওইটা রাখবো না, ঠিক আছে? এরপর আমরা বলবো যে সবল নিউক্লিয় বল কোথায় কাজ করে? সবল নিউক্লিয় বল কোথায় কাজ করে? এরপরে তোমাদের জন্য প্রশ্ন, সবল নিউক্লিয় বল কোথায় কাজ করে? এরপরে তোমাদের প্রশ্ন সেটা হচ্ছে বলো যে দুর্বল নিউক্লিয় বল কোন রশ্মি নির্গমন করে? দুর্বল নিউক্লিয় বল কোন রশ্মি নির্গমন করে? ঠিক আছে, এরপরে আসো যে হচ্ছে আমাদের পরের টপিক ভরবেগ। পরের টপিক সেটা আসো, পরের টপিক হচ্ছে ভরবেগ। দেখো ভরবেগ হচ্ছে কি? সহজভাবে ভর এবং বেগ, ভর এবং বেগের গুণফল। ভর হচ্ছে মাস বা হচ্ছে এম, এবং বেগ হচ্ছে ভি। ভর এবং বেগের গুণফলে হচ্ছে ভরবেগ। ভর এবং বেগের গুণফলে হচ্ছে ভরবেগ। এখানে ঝামেলা করার কোনো দরকার নাই, ডিটেলসে পড়ারও কোনো দরকার নাই। ভর এবং বেগের গুণফল হচ্ছে ভরবেগ। ভরবেগ থেকে কিভাবে প্রশ্ন আসে সেটা তুমি দেখো ভরবেগের এককটা কি? ভরবেগের এককটা কি? ভর এবং বেগের একক কি? ভরের একক কি? কেজি, এবং হচ্ছে বেগের একক মিটার পার সেকেন্ড। অর্থাৎ ভরবেগের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 1। ভরবেগের এককটা কি? মিটার সেকেন্ড ইনভার্স 1। এবং ভরবেগের মাত্রাটা কি? ভরবেগের মাত্রা হচ্ছে, দেখো ভরবেগের মাত্রা এই যে মিটার সেকেন্ড ইনভার্স 1, এবং এখানে হচ্ছে ভর। তাহলে ভরবেগের মাত্রাটা কি? কেজি মানে কি? কেজি মানে হচ্ছে মাস, এম এল টি ইনভার্স 1। ভরবেগের মাত্রাটা কি? এম এল টি ইনভার্স 1। ভরবেগের মাত্রা হচ্ছে, দেখো আলোর কণা বা ফোটনের বেগ নেই, এটা একটা এক্সেপশন। আলোর কণা বা ফোটনের বেগ নেই কিন্তু ভর নেই, কিন্তু ভরবেগ আছে।
আলোর কণা বা আলো বা ফোটনের, তোমরা জানো আলোর গতি সর্বোচ্চ, সবচেয়ে বেশি আলোর গতি সর্বোচ্চ, আলোর কণা বা ফোটনের বেগ নাই কিন্তু ভরবেগ আছে। তাহলে ভরবেগ থেকে আমরা কি কি পড়লাম? বেগ আছে কিন্তু ভর নেই, ভরবেগ থেকে আমরা তিনটা জিনিস পড়লাম। ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল, ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল। তারপরে আসো দ্বিতীয় পয়েন্ট, আলোর কণার কি নেই? আলোর তো বেগ আছে আমরা জানি, আলোর কণার বেগ আছে কিন্তু কোনো ভর নেই। আলোর কণা বা ফোটনের বেগ আছে কিন্তু ভর নেই। এবং পরের প্রশ্ন হচ্ছে ভরবেগের একক কি এবং ভরবেগের মাত্রা কি? এইটুকু পয়েন্ট আমরা পারবো না। এরপরে আসো যে হচ্ছে এই যে ভরবেগ থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ লাইন, সেটা হচ্ছে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা যদি না হয়, তাহলে সংঘর্ষের পরে এবং সংঘর্ষের আগে ভরবেগের কোনো পরিবর্তন হয় না। এটাকে বলা হচ্ছে ভরবেগের নিত্যতার সূত্র। বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে ভরবেগের কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে ভরবেগের নিত্যতার সূত্র। তাহলে ভরবেগের নিত্যতার সূত্রটা কি? বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে ভরবেগের সংঘর্ষের আগে বলো বা সংঘর্ষের পরে বলো, ভরবেগের কোনো পরিবর্তন হয় না। তারপরে আসো যে সংঘর্ষ জিনিসটা কি? সংঘর্ষ থেকে তোমাদের একটা জিনিস, ভরবেগের কিছু সূত্র আমরা সংঘর্ষ থেকে পাই, খুবই সহজ, একটু মনোযোগ দাও। এই জায়গাটা আমি একটু সময় নিয়ে পড়ি। দেখো, প্রথমে হচ্ছে সংঘর্ষের আগে ভর দুইটির সম্মিলিত ভরবেগ। ধরো সংঘর্ষের আগে দুইটা বস্তু, কয়টা? সংঘর্ষের আগে বস্তু হচ্ছে একটা বস্তু m1, একটা বস্তু হচ্ছে m2। তাহলে সংঘর্ষের আগে বস্তু দুইটা, সংঘর্ষের আগে মানে আদিবেগ, একটা হচ্ছে u1 প্লাস হচ্ছে একটা হচ্ছে u2। যেহেতু আমরা জানি ভরবেগ হচ্ছে m আর হচ্ছে v, ভর আর হচ্ছে বেগ, তাহলে সংঘর্ষের আগে ভরবেগ হচ্ছে m1 u1 প্লাস m2 u2। এটা হচ্ছে সংঘর্ষের আগের ভরবেগ। দুইটা বস্তু আছে, একটা বস্তু কি m আর একটা বস্তু m2। তাহলে সংঘর্ষের আগে m1 u1 প্লাস m2 u2, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সংঘর্ষের পরে দেখো ওই বস্তু কি আর চেঞ্জ হবে? বস্তু তো এটা থাকবে, m1 v1 প্লাস m2 v2, সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে। তাহলে আমাদের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে দেখো, সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে আমাদের বস্তু সেটা হচ্ছে সেটার ভরবেগ আমরা যেটা আছে সেটাই থাকবে। সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে এটা আমরা হচ্ছে সেম থাকবে, সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে। এবং যদি আমরা জানি, তোমরা পরবর্তী চ্যাপ্টারে পড়বা গতিশক্তি সূত্রটা হচ্ছে হাফ mv²। গতিশক্তির সূত্রটা কি? হাফ mv²। ঠিক সেভাবে আমরা একইভাবে লিখতে পারি হাফ m1 u² প্লাস হাফ m2 u² ইকুয়ালস টু হাফ m1 v² প্লাস হাফ m2 v²। তাহলে এই যে সংঘর্ষের আগে এই সূত্রগুলো এখান থেকে তোমাদের এসএসসি পরীক্ষায় ম্যাথ আসে। তাহলে আমরা সূত্রটা আরেকবার দেখি। প্রথমে আসুন ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা সূত্র। সংঘর্ষের আগে দুটি বস্তুর সম্মিলিত ভরবেগ এবং সংঘর্ষের পরে দুইটি বস্তুর সম্মিলিত ভরবেগ যেটা দেয়া আছে, সংঘর্ষের আগে যা ছিল সংঘর্ষের পরেও ততটুকুই থাকবে। এটাই ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। খুবই সিম্পল লাইন। সংরক্ষণশীলতা নীতিটা কি? ভরবেগ সংঘর্ষণের আগে যা ছিল সংঘর্ষের পরেও সেটাই থাকবে। এই লাইনটাকে জাস্ট ডিসক্রাইব করে পরের পেজে একটু ডিটেলসে বলা আছে, যেটা হচ্ছে গতি শক্তি সূত্র। এটা তোমাদের আমাদের আজকের চ্যাপ্টার যে দুইটা, সেই দুইটাতে নাই, পরবর্তী চ্যাপ্টারগুলোতে আছে। আমরা ডিটেলসে যাব না, শুধু মনে রাখো হাফ mv²। গতিসূত্রের সূত্রটা কি? হাফ mv²। এরপরে আসো যে নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র কি? নিউটনের প্রথম সূত্রটা আমরা একটু আগে পড়ে আসলাম। নিউটনের দ্বিতীয় সূত্রটা কি? নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে, দেখতে পাচ্ছ, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগ কি? ওই যে হচ্ছে আমরা পড়ে আসলাম mv,
পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে প্রথমে আসো যে ভর বেগের পরিবর্তন জিনিসটা কি। একটা ভর বেগের পরিবর্তন, এটা হচ্ছে আগে বস্তুর ভরবেগ আগে কত ছিল, বেগের আগে এবং বেগের পরে, জাস্ট এমভি আর এমইউ, যে পরবর্তীতে কত ছিল, একটা বা দুইটা বস্তুর ভরবেগ। তাহলে ভরবেগের পরিবর্তনের হার জিনিসটা কি, এই যে আমি যদি তাকে সময় দিয়ে ভাগ করি, ভরবেগের পরিবর্তনের হার, তাহলে ভরবেগের পরিবর্তনের হারটা কি, কার সঙ্গে সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক, এফ এর সঙ্গে সমানুপাতিক। এই জিনিসটাই আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানতে পারি। অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্র কি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং যেদিকে বল প্রয়োগ করা হবে সেদিকে ভরবেগের পরিবর্তন ঘটবে, এবং যেদিকে বস্তুর বলটা প্রয়োগ করা হবে সেদিকেই ঘটবে। তাহলে আমাদের এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে যেটা পড়লাম যে হচ্ছে এফ সমানুপাতিক এম এ। তাহলে তোমরা বলো তো এখানে এফ সমানুপাতিক আমরা এম এ কোথা থেকে পেলাম? আমরা প্রথম চ্যাপ্টারে পড়ে আসছিলাম না, যে হচ্ছে এ হচ্ছে বেগ পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ, এ হচ্ছে বেগ পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ, ওইটার পরিবর্তে আমরা শুধু এ বসিয়েছি, একটু আগে দেখো, আগের পয়েন্টে দেখতে পাচ্ছি, এই যে ভি মাইনাস ইউ বাই টি, এটার পরিবর্তে যদি আমরা এ বসাই, তাহলে এম, আর ভি মাইনাস ইউ বাই টি এটার পরিবর্তে আমরা এ বসেছি, তাহলে এফ ইকুয়ালস টু এম এ, বা এফ সমানুপাতিক এম এ। তাহলে বলের সূত্রটা কি? বলের সূত্র হচ্ছে এফ সমানুপাতিক এম এ। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। কি বলছে? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তাহলে এগুলো কিছু নর্মাল লাইন দেওয়া আছে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। তাহলে বলের একক হচ্ছে নিউটন। বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন, এবং বলের মাত্রা, তোমাদের জন্য কাজ যে তোমরা সবাই বলের মাত্রাটা আমাকে একটু ডিটেইলসে বলো, যে কিভাবে বলের মাত্রাটা আসলো। বলের মাত্রাটা কিভাবে ডিটেইলসে তোমরা একটু বলো, যে বলের মাত্রাটা আমরা কিভাবে পেলাম। তোমাদের জন্য আমরা একটু ডিটেইলসে লিখি, বল সমানুপাতিক হচ্ছে এম এ। এখন আমরা যদি সমানুপাতিক সাইনটা তুলে দেই, তাহলে সমানুপাতিক সাইনের পরিবর্তে একটা সমান সমান চিহ্ন আসবে, সমান সমান। তাহলে সমানুপাতিক সাইনটা তুলে দিলে, এবং একটা একক দিতে হবে, এফ ইকুয়ালস টু কে এম এ, যে এটা হচ্ছে একক। সমানুপাতিক সাইনটা যেহেতু তুলে দিলাম কে এম এ, এর পরিবর্তে এই যে এফ কে এর মানটা আমাদের আজকের ডিসকাশনের জন্য কে এর মানটা হচ্ছে 1, তাহলে এফ ইকুয়ালস টু এম এ। এটা হচ্ছে বলের সূত্র। এবার এখান থেকে আমরা মাত্রাটাতে কিভাবে যাব? আমরা এম তো জানি যে হচ্ছে মাসের এম হচ্ছে এম, আর এর মাত্রাটা বা ত্বরণের মাত্রা আমরা একটু আগে পড়ে আসছি, এল টি ইনভার্স 2। ত্বরণের মাত্রা আমাদের প্রথম চ্যাপ্টারে পড়ে আসছি কি, এল টি ইনভার্স 2, অর্থাৎ বলের মাত্রাটা হচ্ছে এম এল টি ইনভার্স 2। বলের মাত্রাটা কি? বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2। তাহলে এটার সঙ্গে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল, বল। ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের সবার জন্য বাসার কাজ। আমরা যেটুকু পড়লাম সেটুকুর মধ্যে তোমাদের সবার জন্য বাসার কাজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। আমি হচ্ছে তোমাদের খুবই সহজ ম্যাথ, যা সূত্রটা তোমরা বসাবা তাহলেই পারবা। এফ ইকুয়ালস টু এম এ, এই ম্যাথটা আমি তোমাদেরকে করাবো না। তাহলে এ ইকুয়ালস টু কি? এবং বি নাম্বার পয়েন্ট, 10 সেকেন্ড পরে বেগ কত হবে? 10 সেকেন্ড পরে আমরা এই সূত্র পড়ে আসলাম একটু আগে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। সূত্রের মানগুলো বসাও, সব পয়েন্ট দেওয়া আছে। যে দেখো এখানে হচ্ছে এফ 100 নিউটন, এটা তোমাদের বাসার কাজ। আমি তোমাদেরকে জাস্ট একটু ক্লু দিয়ে যাচ্ছি যাতে তোমরা বাসার দিকে নিজেরা পড়ো। 100 নিউটন মানে কি? এটা হচ্ছে তোমার বল। 10 সেকেন্ড মানে কি? 10 সেকেন্ড মানে এটা হচ্ছে তোমার সময়। তারপর বল প্রয়োগ করার কারণে ত্বরণ কত? ত্বরণ হচ্ছে তোমার এ। তাহলে এই যে সূত্র, আমরা 4টা সূত্র পড়ে আসলাম না একটু আগে, গতির 4টা সূত্র, এই গতির 4টা সূত্র এবং এফ ইকুয়ালস টু এম এ, এই 5টা সূত্র ব্যবহার করলে এই ম্যাথটা তোমরা খুব ইজিলি করতে পারবা। প্রথমে দেখো 10 সেকেন্ড পরে কি দেয়া আছে, এবং তারপরে
পরের অংশ দুটা এই পর্যন্ত হলেই আমাদের হবে, চিত্র লাগবে না। সরি, আমাদের আজকের ক্লাসের জন্য কোনো ধরনের চিত্র লাগবে না, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কোনো ধরনের কোনো চিত্র লাগে না। এবং এইটাও তোমাদের সেম, আমাদের সূত্র যে আমরা 4টা সূত্র পড়ে আসলাম, সূত্র শুধুমাত্র সূত্রর মানগুলো তুমি যদি বসাও তাহলেই হবে। সূত্রের মানগুলো মেডিকেল অ্যাডমিশন টেস্টে খুবই সহজ ম্যাথ আসে। তুমি শুধু সূত্রটা বসাবা এবং পরীক্ষার দিকে খুঁজবা যে কোন কোন মানটা দেয়া আছে। যে বলছে কি বস্তুর ভর কত, এই পয়েন্টে যাওয়ার আগে তোমাকে বলছে কি যে হচ্ছে একটা স্থির অবস্থা থেকে শুরু করে 10 সেকেন্ড সময় দেয়া আছে, তারপর এত দূরত্ব দেওয়া আছে, এত বস্তুর ভর বল দিতে হয়েছে। তাহলে প্রথমে তোমাকে এর মানটা বের করে নিতে হবে। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এখান থেকে তুমি এর মানটা বের করবা এবং তারপরে বস্তুর তুমি ভর বের করবা। মেডিকেল অ্যাডমিশন টেস্টে খুবই সহজ ম্যাথ আছে, এই জন্য আমরা কিন্তু ম্যাথগুলোতে বেশি সময় নিচ্ছি না। তোমাদের যাতে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এক্সামের সঙ্গে তোমাদেরকে ওরিয়েন্টেড করা যায়, সেজন্য আমরা চেষ্টা করি যে হচ্ছে ম্যাথগুলো যত কম তোমাদেরকে যেটুকু লাগবে শুধু সেটুকু পড়ানোর জন্য, তোমাদের পরীক্ষার একটা ওরিয়েন্টেশন যাতে হয়ে যায়। ঠিক আছে, এটার পরে আমাদের আজকের ক্লাসের শেষ টপিক হচ্ছে ঘর্ষণ বল। এখন পর্যন্ত যা বললাম তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা বলতে পারো। সংঘর্ষ আমাদের আজকের ক্লাসের শেষ টপিক এবং এটাও মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক। সংঘর্ষ এটাও মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক। তোমাদের একটা প্রশ্ন আর থাকতে পারে যে ভাইয়া আপনি তো ক্লাসে বোঝানোর জন্য বেশ কিছু কথা বলেন এবং বইয়ে 2-1টা পয়েন্ট, এটা কত প্রকার? মনে রাখবা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আইনস্টাইনও যদি একটা কথাবার্তা বলে এবং তোমার বইয়ে যদি অন্যটা থাকে, প্রশ্ন যদি বইয়ে ভুলও থাকে উত্তর, তোমার বইয়েরটাই কারেক্ট। এই পয়েন্টটা কি ক্লিয়ার? তোমার বইয়ে যদি ভুলও থাকে তারপরেও তোমার বইয়েরটা কারেক্ট। মেডিকেল অ্যাডমিশন টেস্ট আমার পরবর্তী মেডিকো চ্যাম্প জুনিয়র এই এক্সামের জন্য বইয়ে ভুল থাকলেও বইয়েরটাই কারেক্ট। এই জায়গাটাও তোমাদের একটু ওরিয়েন্টেশন করানোর জন্য তোমাদের একটা উদাহরণ আমি দেই যে আমাদের যে তোমাদের হচ্ছে গিনি ও পালক পরীক্ষা, নিউটনের একটা পরীক্ষা ছিল যে পরন্ত বস্তুর সূত্র গ্যালিলিও কিভাবে আবিষ্কার করেন এবং নিউটন সেটার হচ্ছে এক্সপ্যানশন বা হচ্ছে বর্ণনা করেন। এখানে তোমাদের এইচএসসির বই এবং তোমাদের যে এসএসসির বই, এখানে দুই রকম উত্তর পাওয়া যায়। তোমাদের ইশাক স্যার যে এসএসসি বইটা, সেখানে 2টা লাইন ভুল দেয়া আছে, কিন্তু তারপরেও মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু আমাদের একটু কষ্ট করে হলেও বইয়ে যা আছে সেটাই পড়তে হবে। এটা ঠিক ভুলের কথা না, এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য একেবারে একটা সত্য হচ্ছে বেদ বাক্য বলতে পারো যে বইয়ে যেটা দেয়া থাকবে তোমার পরীক্ষার উত্তর হবে সেটাই। তাহলে চলো ঘর্ষণ জিনিসটা কি, আজকে শেষ টপিক, তাড়াতাড়ি শেষ করব, তোমাদের ক্লাসটা একটু লেন্দি হয়ে গেল। দেখো ঘর্ষণটা কি, তুমি যদি হাত দিয়ে কোনো বস্তু ঘর্ষো তাহলে এক ধরনের তাপ উৎপন্ন হয় না? হাত দিয়ে একটা বস্তু দুইটা বস্তুর সারফেসে একে অপরের উপরে যদি তুমি হচ্ছে তারা প্রত্যেকের সারফেসটাকে একটা বাধা প্রদান করে, প্রত্যেকটা বস্তু আরেকটা বস্তুকে একটা বাধা প্রদান করে, এই বাধা ধারণকারী যে বলটা সেটা হচ্ছে ঘর্ষণ বল। তাহলে এই বাধা দানকারী বলটা হচ্ছে ঘর্ষণ বল। এখান থেকে আমাদের পরীক্ষার জন্য কি কি লাগবে চলো একটু দেখে নেওয়া যাক। পরীক্ষার জন্য লাগবে হচ্ছে ঘর্ষণ কিভাবে কাজ করে এবং ঘর্ষণের ফলে তাপ সৃষ্টি হয়। ঘর্ষণের ফলে কি হয়? ঘর্ষণের ফলে তাপ সৃষ্টি হয় এবং ঘর্ষণ বল সব সময় বলের বিপরীত দিকে কাজ করে। ধরো তুমি একটা গাড়ি ব্রেক করলা, তাহলে কি ঘর্ষণ বল যদি ওই দিকে হয় তাহলে তো গাড়ি আরো সামনে যাবে, তাহলে গাড়িটাকে আটকাবে। তাহলে ঘর্ষণ বলটা কি, যেদিকে বল তার বিপরীত দিকে কাজ করে। ঘর্ষণ হচ্ছে তাপ শক্তি সৃষ্টি করে, এই যে হাতে ঘষা দিয়ে বললাম যে হচ্ছে হাতটা গরম হয়ে যায়, ঘর্ষণ তাপ শক্তি সৃষ্টি করে এবং ঘর্ষণ বল সবসময় বলের বিপরীত দিকে কাজ করে। ঘর্ষণ বল কি সবসময় বলের বিপরীত দিকে কাজ করে। এবং ঘর্ষণ থেকে আরেকটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যে ঘর্ষণের প্রকারভেদ, খুবই গুরুত্বপূর্ণ। ঘর্ষণের প্রকারভেদ, ঘর্ষণ কত প্রকার? 4 ভাগে ভাগ করা যায়।
স্থিতি ঘর্ষণ তোমরা জানো যে স্থির বস্তু, তুমি যে আমরা যে ক্লাসে আমি অলরেডি একটা ফ্লোরের উপর দাঁড়ায় আছি, তাহলে এই যে আমি দাঁড়ানো একজন দাঁড়ানো ব্যক্তির ঘর্ষণ স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, তারপর হচ্ছে আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণ। ঘর্ষণ হচ্ছে 4 প্রকার। ঘর্ষণ কত প্রকার? ঘর্ষণ হচ্ছে 4 প্রকার: স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণ। প্রত্যেকটা ঘর্ষণ আমরা একটু ডিটেলসে দেখি। স্থিতি ঘর্ষণ কি? স্থির থাকার সাপেক্ষে, স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। খুবই সিম্পল। উদাহরণ কি? যে আমরা হাঁটতে পারি এটা। তারপরে দেখো হচ্ছে গতি ঘর্ষণ কি? গতি যখন বস্তু চলমান হয়, যখন বস্তুটা চলমান হয় তখন সেটা হচ্ছে গতি ঘর্ষণ। দেখো সাইকেলের ব্রেক চেপে ধরলে, সাইকেলের ব্রেক চেপে ধরলে এটা হচ্ছে গতি ঘর্ষণ। এবং পরের দুইটা ঘর্ষণ হচ্ছে আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণটা কি? কোনো একটা বস্তু যখন গড়ায় পড়ে বা গড়িয়ে পড়ছে বা ঘুরতে ঘুরতে, সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। এবং 4 নাম্বারটা প্রবাহী ঘর্ষণ। কোনো একটা তরল বা লিকুইড বা হচ্ছে এয়ার বা ফ্লুইডের মধ্যে বা বায়বীয় পদার্থের মধ্যে যে ঘর্ষণ সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। তাহলে এই যে 4টা ঘর্ষণ আমরা পারবো না? আমরা আবার বলি, ঘর্ষণ কত প্রকার? ঘর্ষণ হচ্ছে 4 প্রকার। কি কি? স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণ। প্রত্যেকটার উদাহরণ আমাদের পরীক্ষার জন্য লাগবে। ঠিক আছে? এবং ঘর্ষণ একটা প্রয়োজনীয় উপদ্রব, এটা তোমরা অলরেডি জানো যে হচ্ছে ঘর্ষণ আমাদের অনেক কাজে লাগে। আমরা যে গাড়ি ব্রেক করি, আমরা যে হচ্ছে এই যে ক্লাস নিচ্ছি, হেঁটে হেঁটে মানুষ যে হাঁটতে পারে, এগুলো সব হচ্ছে ঘর্ষণের উপকারিতা। আবার ঘর্ষণের কারণে তাপ শক্তি উৎপন্ন হয়, অনেক বেশি শক্তি নষ্ট হয়, অনেক বেশি শক্তি অপচয় হয়। এটা হচ্ছে ঘর্ষণের অপকারিতা। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, একটু রিডিং করে নিবা। এটার সঙ্গে আমাদের আজকের ক্লাসটা আমাদের মোটামুটি শেষ হলো। আমরা ক্লাস শেষ করার আগে আমরা আরেকবার রিক্যাপ করি যে আমরা কি কি আজকের ক্লাস থেকে আমরা পড়লাম। প্রত্যেকটা জিনিস আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তুমি একটু নিজে রিক্যাপ করো যে এই টপিকগুলো তুমি পারো কিনা। প্রথমে হচ্ছে 4টা যে গতির সূত্র, এই 4টা গতির সূত্র কি পারো সবাই? 4টা গতির সূত্র। প্রথমে তোমরা এস ইকুয়ালস টু, এস এর যে একটা ছোট সূত্র আছে, এই সূত্রটা সবাই লিখো। আমাদের আজকে ক্লাস শেষ। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা অত্যন্ত মনোযোগ দিয়ে করার জন্য। আমরা পুরো চ্যাপ্টারটা একবার রিক্যাপ করে আসি। গতির সূত্র এস ইকুয়ালস টু কি কি সবাই কমেন্ট করে জানাও। এস ইকুয়ালস টু, আমরা পুরো 5 থেকে 10 মিনিটে পুরো চ্যাপ্টার সবগুলো রিভিশন দেব। সবাই কমেন্ট করে জানাও। এস ইকুয়ালস টু কি? তারপরের প্রশ্ন হচ্ছে ঘর্ষণ বল কত প্রকার? তারপরে আমরা পুরো চ্যাপ্টারটা একবার রিভিশন দেই। দেখো ঘর্ষণ বল কত প্রকার, ঘর্ষণ বল কত প্রকার এবং প্রত্যেকটার উদাহরণ। ঘর্ষণ বল কত প্রকার এবং প্রত্যেকটার উদাহরণ। তারপরে ঘর্ষণের ফলে কোন বল উৎপন্ন হয়? সবাই কমেন্ট করো, যত তাড়াতাড়ি কমেন্ট করা সম্ভব। ঘর্ষণের ফলে কোন বল উৎপন্ন হয়? সবাই কমেন্ট করে জানাও যে ঘর্ষণের ফলে কোন শক্তি উৎপন্ন হয়। ঘর্ষণের ফলে কোন শক্তি উৎপন্ন হয়? এবং ঘর্ষণ কি দিকে কাজ করে, বলের দিকে কাজ করে নাকি বিপরীত দিকে কাজ করে? ঘর্ষণ কি বলের দিকে কাজ করে নাকি বলের বিপরীত দিকে কাজ করে? ঘর্ষণ কি বলের দিকে কাজ করে নাকি বলের বিপরীত দিকে কাজ করে? তারপরে বলো যে হচ্ছে বলের একক কি? তারপরে তোমাদের জন্য প্রশ্ন বলের একক কি? তারপরে তোমাদের জন্য প্রশ্ন যে বলের একক কি? তারপরে তোমাদের জন্য প্রশ্ন বলের একক কি? এরপরে তোমরা কি প্রত্যেকে এফ ইকুয়ালস টু সবাই কমেন্ট করে জানো এফ ইকুয়ালস টু কি? এফ ইকুয়ালস টু বা বলের সূত্রটা কি? এফ ইকুয়ালস টু বলের সূত্রটা কি? বলের সূত্রটা কি? এফ ইকুয়ালস টু বলের সূত্রটা কি? তারপরে ভরবেগের সূত্রটা কি? তারপরে তোমরা বলো যে ভরবেগের সূত্রটা কি? ভরবেগের সূত্রটা কি? তারপরে তোমাদের জন্য প্রশ্ন যে হচ্ছে সবল নিউক্লিয় বল, তো তোমরা বললা নিউক্লিয়াসে কাজ করে। দুর্বল নিউক্লিয় বল
কোন রশ্মি নির্গমন করে? এক প্রশ্ন আমি বারবার বলছি, খুবই গুরুত্বপূর্ণ। দুর্বল নিউক্লিয় বল কোন রশ্মি নির্গমন করে? দুর্বল নিউক্লিয় বল কোন রশ্মি নির্গমন করে? মৌলিক বল কত প্রকার? মৌলিক বল কত প্রকার? মৌলিক বল কত প্রকার? মৌলিক বল কত প্রকার? তারপরে কারের গতি বা একটা গাড়ির গতি, সরল রৈখিকভাবে একটা গাড়ির গতি কোন গতি? সরল রৈখিকভাবে একটা গাড়ির গতি কোন গতি? তাহলে সরল রৈখিকভাবে একটা গাড়ির গতি হচ্ছে কোন গতি? একটা ট্রেনের গতি পরম গতি নাকি আপেক্ষিক 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 গতি? তোমাদের সবাই দেখি যে ভালো অ্যান্সার দিচ্ছ। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে পুরো ক্লাসটা করার জন্য। সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি তোমাদের খুবই ভালো হবে পরীক্ষা, মেডিকো চ্যাম্প পরীক্ষা তোমাদের খুবই ভালো হবে। সবাইকে থ্যাংক ইউ। যা বললাম আমাদের ক্লাসে স্লাইডে যা যা আছে প্রত্যেকটা পিডিএফ, তোমাদের যে পিডিএফটা দেওয়া হবে এবং ক্লাস খুবই মনোযোগ দিয়ে করবা। ম্যাক্সিমাম প্রশ্ন, অধিকাংশ প্রশ্ন বলতে গেলে সব প্রশ্নই আমাদের ক্লাস থেকে হবে। ইভেন তোমরা যদি 2 বছর পরে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দাও তখনও প্রত্যেকটা প্রশ্ন আমাদের ক্লাস থেকেই হয়। ক্লাসের একটা শব্দও যাতে মিস না হয়। তোমার যদি কখনো কনফিউশন হয় ক্লাস এবং গুগলে বা হচ্ছে অন্য যে কোনো বইয়ে, যে ভাইয়া যে হচ্ছে বাইবেলে একটা জিনিস আছে, আবার তোমাদের বইয়ে মূল বইয়ে 9-10 বইয়ে একটা জিনিস আছে, যে কোনটা কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার কিন্তু হচ্ছে তোমাদের বইয়ে যা আছে তাই, ভুল থাকলে ভুলই কারেক্ট। তোমাদের বইয়ে যদি ভুল থাকে ভুলই কারেক্ট। মেডিকেল অ্যাডমিশন টেস্টেও সেটাই, একটু কষ্ট করে পড়তে হবে, ওই জন্য সিনসিয়ারলি পড়তে হবে। সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। কারো কোনো ধরনের প্রশ্ন থাকলে করতে পারো, না হলে তোমরা লিভ নিতে পারো। ঠিক আছে, আশা করি তাহলে আরেকবার অন্য কোনো ক্লাস নিয়ে অন্য আবার দেখা হবে। মেডিকেল ব্রাঞ্চে দেখা হবে, তারপর মেডিকেল কলেজে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ।